আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমাদের পাইথন উইথ ইন্ট্রো টু মেশিন লার্নিং এর ৩ নাম্বার ক্লাস। তো আমাদের এই ৩ নাম্বার ক্লাসে আমরা আমরা স্ট্রিং এর যে টপিকটা আছে সেই স্ট্রিং এর টপিকটাতে যাব। তো তার আগে আমরা যে প্রতিদিন যে ভ্যারিয়েবল গুলো তৈরি করতাম বিগত ২টা ক্লাসে, সেই ভ্যারিয়েবল গুলো তৈরি করার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, যেটাকে বলা হয় রুলস অফ নেমিং ভ্যারিয়েবলস। তো আমরা আগে এই জিনিসটা একটু দেখব, তারপর হচ্ছে আমরা স্ট্রিং এ আসলে যাব। তো একটা ভ্যারিয়েবল তৈরি করার বেশ কিছু নিয়ম আছে। তো তার মধ্যে আমি একটা একটা করে নিয়ম বলবো। মূলত এখানে ৪টা রুলস থাকে টোটাল। তো এই ৪টা রুলস কে আমি একটু শর্ট করে ২টা রুলস এর মধ্যে আমি নিয়ে আসবো, যাতে আপনাদের জন্য বুঝতে ইজিয়ার হয়। যেমন ধরেন, প্রথমে যে সিম্পল একটা রুলস, সেটা হলো এখন আমি একটা ভ্যারিয়েবল এরকম তৈরি করতে পারি যে মাই নেম। তো মাই নেম ইকুয়াল টু 30। এখন এটাকে যদি আমি হচ্ছে প্রিন্ট করি যে মাই নেম, এখন আমি এই কোডটাকে যদি রান করি, তাহলে দেখবেন আমরা একটা ইরর আসবে। আমাদের কোডটা একটু রান হোক, তাহলে আমরা দেখবো যে আমাদের একটা ইরর আসবে। দেন ওই ইররটা পরে আমরা বুঝার ট্রাই করব যে আসলে আমরা কি ভুল করেছি। তাহলে এর পরবর্তীতে আমরা যখন ওই ইরর লাইনটা আরেকবার ফেস করব, তখন আর আমাদের এই ভুলটা হবে না। আচ্ছা, এখানে লেখা আসছে যে সিনট্যাক্স ইনভ্যালিড সিনট্যাক্স, এটা আমরা এর আগে অনেকবার দেখেছি। তো আচ্ছা, কারো একজনের মাইক অন আছে। বেলায়েত ভাই, আপনার মাইকটা একটু অফ রাখেন। বেলায়েত ভাই আছেন? আচ্ছা, ভাইয়া যেহেতু রেসপন্স করতেছে না। তো এখন দেখেন, ইনভ্যালিড সিনট্যাক্স। এই ইনভ্যালিড সিনট্যাক্স কিন্তু আমরা এর আগে অনেকবারই দেখেছি। তো এটার সাথে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এই কারসরটা। যদি একটু খেয়াল করেন যে আমাদেরকে যে কারসরটা দেখাচ্ছে, এই ভ্যারিয়েবলের নেমের জায়গায় দেখাচ্ছে। তার মানে আমরা এই জায়গাটাতে কোনো কিছু একটা ভুল করেছি। তাহলে আমরা ভুলটা কি করতে পারি? সেটা হলো মাই নেম। এটা হলো মাল্টি ওয়ার্ডের একটা ভ্যারিয়েবল নেম। এই মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কখনো স্পেস ব্যবহার করতে পারবো না। আমাদেরকে স্পেস ছাড়া ইউজ করতে হবে। এখন স্পেস ছাড়া আরো বেশ কিছু জিনিস ইউজ করা যায়, সেটা আমি দেখাবো। তাহলে এটা হলো নাম্বার 1 সলিউশন মাল্টি ওয়ার্ডের। এখন মাল্টি ওয়ার্ডের আরো বেশ কিছু সলিউশন আছে। সেটা হলো, আপনি চাইলে এই ২টা ওয়ার্ডের মাঝখানে একটা আন্ডারস্কোর দিতে পারেন। আন্ডারস্কোর, তাহলেও এই কোডটা কাজ করবে। মানে মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে কখনো স্পেস দেয়া যাবে না। সেক্ষেত্রে হতে পারে মাল্টি ওয়ার্ডটা আপনি একসাথে লিখবেন অথবা আন্ডারস্কোর দিবেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হলো এই আন্ডারস্কোর না, মাল্টি ওয়ার্ডের সেকেন্ড যেই ওয়ার্ডটা থাকবে সেটা থাকবে ক্যাপিটাল। আপনি যদি কোনো ডকুমেন্টেশন করতে চান, একদম ভ্যালিড কোনো ডকুমেন্টেশন, তাহলে দেখবেন ওই ডকুমেন্টেশন গুলাতে এই জিনিসটা ব্যবহার করে মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে। যে মাই নেমের এখানে সেকেন্ড যে ওয়ার্ডটা থাকে, সেই সেকেন্ড ওয়ার্ডে বড় হাতের অক্ষরটা ব্যবহার করে। আন্ডারস্কোরও ব্যবহার করে, কিন্তু এই মাল্টি ওয়ার্ড জিনিসটা সবচেয়ে ব্যবহার করা হয় বেশি। যেমন আমি যদি W3 স্কুলে যাই, W3 স্কুলের পাইথনের যেই ডকুমেন্টেশনটা আছে, সেখানে ওরা যত হচ্ছে মাল্টি ওয়ার্ড ব্যবহার করে ওদের কাজের ক্ষেত্রে, বেশিরভাগই দেখা যায় ওরা হচ্ছে এই কেসটা ফলো করে। আহ যেমন এখানে আমি যদি ভ্যারিয়েবলসে যাই, এখানে মাল্টি ওয়ার্ড নাই। আচ্ছা, যদি আমরা একটু ভিতরে যাই, তাহলে এখানে মাল্টি ওয়ার্ডে ভ্যারিয়েবল, যেমন ওরা হচ্ছে ডিস্টাপল, এটাও একটা মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল, কিন্তু ওরা হচ্ছে এই কেসটা ফলো করে নাই। কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট গুলো, যেগুলো হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন টাইপ ওয়েবসাইট, ওরা হচ্ছে মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে ওই ক্যাপিটাল ওয়ার্ডটা ইউজ করে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই একটা রুল জানলাম, ভ্যারিয়েবল মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলটার ক্ষেত্রে এই কেসটা বেশিরভাগই ইউজ করা হয় আর কি। আচ্ছা, এখন আমি যদি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এটা হলো মাল্টি, মানে এখানে রুলসটা এটাই ছিল যে আমরা মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে কোনো স্পেস ইউজ করতে পারবো না। এটাই হলো আমাদের রুল নাম্বার 1 আসলে। আমি এখানে একটা টেক্সট দেই, সমস্যা নেই, এটার পরে দিই আমরা।
আমাদের রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2 এর ক্ষেত্রে সেটা হলো, ধরেন আপনাদের এমন কোন একটা ভ্যারিয়েবল নেম ইউজ করতে হবে যেটার মধ্যে আপনাদের কোনো নাম্বার ইউজ করতে হবে। যেমন ধরেন এরকম যে সিরিয়াল 1 সিরিয়াল 1 ইকুয়াল টু ধরেন 100। তো আপনি এটাকে এখন প্রিন্ট করে দিলেন যে সিরিয়াল 1। এবার যদি আমরা রান করি, এই কোডটা আমাদের শিওর যে কাজ করে যাবে 1। এখন আমি যদি এই সেম জিনিসটাকে 1টা আগে ব্যবহার করি, সিরিয়াল 1 না দিয়ে 1 সিরিয়াল দেই, তাহলে একটু দেখি যে আমাদের কোডটা কাজ করে কিনা। 1 সিরিয়াল, তাহলে কিন্তু আমাদের আবার সেই ইনভ্যালিড ডেসিমাল লিটারাল। এবার জিনিস ইউরোপটা একটু ভিন্ন ধরনের আসছে, কিন্তু কার্সর কিন্তু 1 এর দিকে দেখাচ্ছে। এইটার রুলসটা ছিল এরকম যে আমরা কোনো ভ্যারিয়েবল নেমের ভিতরে যদি আমাদেরকে নাম্বার ব্যবহার করতে হয়, তাহলে আমরা কখনো ফার্স্টে নাম্বার ব্যবহার করতে পারবো না। জাস্ট আমি যদি এই এস এর পরে ব্যবহার করি তাহলে কোনো সমস্যা নেই। মানে প্রথম জায়গাটা বাদ দিয়ে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা ছিল আমাদের বলতে পারেন রুল নাম্বার 2। আমি যদি এখন রান করি, এখন কাজ করবে। তারপর আরেকটা জিনিস জেনে রাখা উচিত, সেটা হলো রুল নাম্বার 3। ধরেন আপনাদের হচ্ছে থাকতে পারে যে কোনো একটা ডলার, আপনি একটা ডলার সাইন দিলেন, ডলার ইকুয়াল টু 100। তারপর আপনি এটাকে প্রিন্ট করার ট্রাই করলেন যে ডলার। এবার আমি কোডটাকে রান করি, দেখেন কি বলছে, ইনভ্যালিড সিনট্যাক্স ডলার। ভ্যারিয়েবল নেমের ভিতরে কখনো ডলার ব্যবহার করা যায় না। ডলার এই সিম্বলটা ব্যবহার করতেই পারবেন না আপনি। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে কি হ্যাশ ইউজ করা যায়? আপনি হ্যাশও ইউজ করতে পারবেন না। আপনি এই ধরনের সিম্বল গুলো ব্যবহার করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম বলবো, আপনারা জাস্ট গুগলে যাবেন, লিখে সার্চ করবেন যে পাইথন না, যে ভ্যারিয়েবল নেমিং রুলস। এটা যদি লিখে সার্চ করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিতেও হবে না, আচ্ছা দিলেও ভালো, ইন পাইথন, কারণ ভ্যারিয়েবল নেমিং এর রুলস গুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম। W3 স্কুলের একটা আর্টিকেল ওরা সাজেস্ট করছে, এইখান থেকে যদি আপনি জিনিসগুলো পড়ে নেন তাহলে আর কোনো সমস্যা নাই। যেমন এখানে আন্ডারস্কোর দিয়ে বুঝাইছে, আপনি একটা ভ্যারিয়েবল নেমের আগে আন্ডারস্কোর দিতে পারেন, সেটাও ভ্যালিড। তারপরে যে ইলিগেল ভ্যারিয়েবল নেম, এটা হচ্ছে ভুল, এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না। কারণ এই যে আমি বলেছি ভ্যারিয়েবল নেমের আগে টু ইউজ করা যাবে না। তারপর মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, কিন্তু এরকম হাইফেন ইউজ করা যাবে না, ফাঁকা রাখা যাবে না, এগুলোই। এছাড়া আর কিছু না। তারপরে বাকি জিনিসগুলো হচ্ছে ইউজ করতে করতে মনে থাকে। তো এতটুকু ছিল যে আপনাদের রুলস অফ নেমিং ভ্যারিয়েবল। এরপরে হলো স্প্লিট স্ট্রিং আর একটা হলো স্লাইস স্ট্রিং। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, স্প্লিট এন্ড স্লাইসিং। তো আমরা যদি একটু গুগল ট্রান্সলেটে যাই যে স্প্লিট আর স্লাইস এর মধ্যে আসলে পার্থক্যটা কি। তো এখানে যদি আমি লিখি যে স্প্লিট এর বাংলা অর্থটা কি আসলে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই স্ট্রিং এর এই স্প্লিট আর স্লাইসিং কনসেপ্টটা। ইন্টারনেট প্রচন্ড পরিমাণ ছিল, বিভক্ত। আর আমি যদি স্লাইসটা দিই, স্লাইস হচ্ছে টুকরা। তো মূলত স্লাইসিংটা হচ্ছে বিভিন্ন টুকরায় হচ্ছে কাটাকাটি করা আর কি। আহ যদি স্প্লিট করি তাহলে জাস্ট দুই ভাগে ভাগ করা বোঝায়। তো এখন একটা এক্সাম্পল এরকম হতে পারে, ধরেন আমি একটা স্ট্রিং এখানে দিই, নেম ইকুয়াল টু কোড উইথ হৃদয়। এখন ধরেন আপনার ইচ্ছে করলো যে আপনি এখান থেকে এই সিওডিই এই পর্যন্ত কেটে নিয়ে আসবেন। মানে আপনার এই স্ট্রিংটা আছে, এত বড় একটা স্ট্রিং, এই স্ট্রিং থেকে আপনি এতটুকু অংশ কেটে নিয়ে আসবেন। তো এটাকে আপনি স্লাইসিং বলতে পারেন। তো আমি যদি গুগলে স্ট্রিং স্লাইসিং লিখে সার্চ করি,
স্ট্রিং স্লাইসিং ইন পাইথন, স্লাইস লিখলেও হয়। তো প্রথমে যে আর্টিকেলটা আছে গিগস ফর গিগস বা W3 স্কুল, আমি W3 স্কুলেই যাই, এটা বিগিনার ফ্রেন্ডলি। তো এখানে একটা এক্সাম্পল আছে যেমন 2 থেকে 5, কারণ ওদের এক্সাম্পলটাই আমি নেই বা আমরা দেখি এখানে। তো স্লাইসিং জিনিসটা কিভাবে কাজ করে, কারণ আমি একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। তো স্লাইস করতে হলে আপনি কাকে স্লাইস করবেন সেটা আগে লিখতে হয়। যেমন আমি নেমটাকে স্লাইস করতে চাই, তো আমি এখানে লিখলাম নেম, তারপরে আপনি দিবেন থার্ড ব্র্যাকেট। যেমন জাভাস্ক্রিপ্টে স্লাইস নামে একটা ফাংশনই আছে, ওই ফাংশনের ভিতরেই লিখতে হয়। বাট পাইথনের ক্ষেত্রে আবার ফাংশন নাই, আপনি হচ্ছে যেই জিনিসটাকে স্লাইস করবেন ওইটাকে লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন স্লাইস মানে কাটাটা আপনি কোন জায়গা থেকে শুরু করতে চান, আমি এই সি থেকে শুরু করতে চাই, তাহলে আপনি এখানে দিবেন 0, মানে এত নাম্বার ইন্ডেক্স থেকে আমি শুরু করতে চাই। তারপর একটা কোলন দিবেন, দেওয়ার পর আমি কোন পর্যন্ত কাটতে চাই, ই পর্যন্ত। এই যে ই পর্যন্ত, এখন ই এর ইন্ডেক্স নাম্বার কত, সি হচ্ছে 0 1 2 3, তো আমি এখানে 3 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই রেজাল্টটাকে প্রিন্ট করি, এনকোড রান করি। তাহলে এখন দেখেন আমার সি ও ডি আসছে, বাট আমার ই কিন্তু আসে নাই। এটার কারণ হলো যে এটা আহ, দুই ভাবে বোঝা যায়, একটা হলো পাইথনের অরিজিনাল ডকুমেন্টেশনের নিয়ম অনুযায়ী, আরেকটা হচ্ছে শর্টকাট। তো আমি প্রথমে ডকুমেন্টেশনটার রুলসটা বলবো, তারপর হচ্ছে শর্টকাট একটা ওয়ে আছে এটা মনে রাখার। সেটা হলো আপনি যেখান থেকে কাটা শুরু করবেন এবং যেখানে গিয়ে শেষ করবেন টোটাল কয়টা ক্যারেক্টার আছে, 4টা, তাহলে আপনি স্টার্টিং ইন্ডেক্স নাম্বারটা দিবেন, আর যতগুলো ক্যারেক্টার কাটতে চান সেটা দিবেন, সেটা হচ্ছে 4টা ক্যারেক্টার আমি কাটতে চাই। এবার রান করেন, আমার ইটা চলে আসবে। এটা এটা হচ্ছে ডকুমেন্টেশনে ওরা যেভাবে এক্সপ্লেন করছে। আর একটা শর্টকাট হলো আপনি যেখান থেকে শুরু করবেন 0, আর যেখানে যেতে চাইবেন, যেমন ই পর্যন্ত আমি যেতে চাই, তাহলে ই এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, তার চেয়ে 1 বাড়ায় দিবেন, সেটা হচ্ছে 4। এখন যার যেইভাবে হচ্ছে বুঝতে সুবিধা হয় ওইভাবে বুঝবেন। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আবুল কালাম ভাই বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? বুঝতে পারছি ভাইয়া। আশরাফুল আছেন? জি ভাইয়া বুঝতে পারছি ভাই। ওকে ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ঠিক আছে, ভাই কি বাসায় গেছেন? জি বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। তো W3 স্কুলে একটা এক্সাম্পল ছিল, যেমন এটা আমরা একটু নিই। তো এখানে ওরা একটা এক্সাম্পল দিছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, তো ওরা আলাদা ভ্যারিয়েবল নেয়নি, আমরা আলাদা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। প্রিন্ট ফাংশনটা খুবই সহজ সরল মানুষ, তার মধ্যে ক্যালকুলেশন না করাটাই ভালো। তো এখানে ওরা যেটা করতে চেয়েছে যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে এখানে শুরু করেছে এবং 5 নাম্বার গিয়ে শেষ হয়েছে। তাহলে আমার 2 নাম্বারে ক্যারেক্টারটা কোনটা, 0 1 2, তার মানে আমার আউটপুটটা আমি একটু গেস করি কি হতে পারে। আউটপুটের এখানে ফার্স্টে আসবে এল, যেহেতু ওরা 2 থেকে শুরু করেছে, 0 1 2, আর শেষ করেছে কোথায় গিয়ে, 5 নাম্বার ইন্ডেক্সে। তাহলে এটা যদি আমাদের 2 হয়, 3 4 and 5। আশরাফুল কি আমাকে বলতে পারবেন আউটপুটটা কি হতে পারে? 2 তো আসবেই, 3 আসবে, তো আমি 3 তে এখানে এল দিই। তারপর 4 আসবে, আমাদের ওটা আমরা দিই। দেন এরপরে যে আমাদের কমাটা আছে সেটা কি আসবে? না ভাইয়া কমাটা তো আসবে না। কেন আসবে না? আশরাফুল এক্সপ্লেন করেন কমাটা কেন আসবে না। দেখেন প্লিজ আমি স্যার আরেকবার কমা বলি। কাউন্ট করেন। হ্যাঁ, দেখেন আমি একটা নিয়ে বলি। এই ক্ষেত্রে যে আমাদের আউটপুটটা আসছিল কোড, মানে ই পর্যন্ত আউটপুট আসছিল, আমাদের ই এর ইন্ডেক্স নাম্বার কত ছিল, 3। তার মানে এখানে যেটা থাকবে সেই ইন্ডেক্স নাম্বারের ভ্যালুটা আসবে না। তো এখানে লাস্ট ইন্ডেক্স নাম্বার হলো 5, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা থাকবে না। তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 0 1 2 3 4 5, তার মানে আমাদের কমাটা এখানে প্রিন্ট হবে না।
রান করি, LLO আসবে। আরেকটা ট্রিক্সও আছে, সেটা হলো 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, তার মানে আমাদের এখানে 3টা ক্যারেক্টার প্রিন্ট হবে। এখানে দেখেন 4 থেকে 0 বিয়োগ করলে 4 থাকে, তাহলে আমার 0 থেকে শুরু করে 4টা ক্যারেক্টার প্রিন্ট হবে। এটা বোঝার অনেক নিয়ম আছে। আমি 3টা ওয়ে বললাম, এখন এই 3টা ওয়ে থেকে যে কোনো একটা আপনার যেটা মনে থাকবে সেটাই হচ্ছে আপনি ইউজ করবেন। ওকে, আচ্ছা, স্লাইস স্ট্রিং এর কি একটা এক্সাম্পলই দিছে এখানে? আচ্ছা, ওরা এখানে স্লাইসের মেথডটা ইউজ করছে, কনস্ট্রাক্টর। এটা আমি বুঝাচ্ছি না, কারণ এখনো তো আমরা ওওপি করি নাই। তো ওওপি শেখা থাকলে আমি আবার এটা এক্সপ্লেন করতাম যে কনস্ট্রাক্টরটা কি। তো আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে করছে, এই এক্সাম্পলটা আমরা নিই। ডকুমেন্টেশনের এক্সাম্পল গুলো স্ট্যান্ডার্ড, এই জন্য হচ্ছে আমি এই এক্সাম্পল গুলোই নিচ্ছি। এখানে যেই এক্সাম্পলটা আছে সেটা হলো যে প্রথম ইন্ডেক্স নাম্বারটা নাই, আছে হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স নাম্বারটা। আসলে এটাকে প্রথম বা সেকেন্ড এরকম বলে না, এটা একটা নাম আছে। একটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স নাম্বার, একটা হচ্ছে ইন্ডিং ইন্ডেক্স নাম্বার। এখন এখানে সামহাও স্টার্টিং ইন্ডেক্স নাম্বারটা ওনারা নাই। এখন কি ওনারা ভুলবশত দেয় নাই? ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হলো ওরা স্টার্টিং এ হচ্ছে কোনো কিছু দেয় নাই। স্টার্টিং এ, আচ্ছা একটা জিনিস দেখাই, এটার ক্ষেত্রে আমি যদি এই জিরোটা না দিই, তারপরে যদি কোড রান করি, দেখেন আমাদের আউটপুটের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এখানে আমি জিরো যেটা দেয়া যেই কথা, না দেয়া কিন্তু একই কথা। এটা শুধুমাত্র জিরোর ক্ষেত্রে। তো ওদের ক্ষেত্রে আমি যদি বুঝার জন্য একটা জিরো দিয়ে নেই, তাও কিন্তু সমস্যা নেই। ওরা জাস্ট এই এক্সাম্পলটা দিয়ে বুঝাইছে যে প্রথমে আপনি চাইলে যদি 0 নাম্বার থেকে শুরু করতে চান, তাহলে আপনি ইন্ডেক্স নাম্বারটা না দিলেও চলে। আমি যদি এখানে কোডটা রান করি, তাহলে আমরা 0 থেকে শুরু করে 3টা ক্যারেক্টার পাবো। তাহলে এই এতটুকু হচ্ছে আমাদের আউটপুট হবে। দেখা যাক কি হয়। তাহলে কিন্তু আমি 3টা পেয়েছি। আবুল কালাম ভাই কি বুঝতে পারছেন এই এক্সাম্পলটা? আমাদের কিন্তু ফার্স্টে ইন্ডেক্স নাম্বার নাও থাকতে পারে। একটা জিনিস, নেটওয়ার্ক যেহেতু সমস্যা, কাউকে যদি আমি কোশ্চেন করি, সামহাও যদি কথা বলতে সমস্যা হয়, মেসেজ অপশন কিন্তু আছে, আপনারা কিন্তু রেসপন্স করতে পারেন। ভাইয়া, হ্যাঁ কালাম ভাই বলেন। এই এক্সাম্পলটা আমি দেখি নাই, বাথরুমে ছিলাম, এখন দেখবো। আচ্ছা ঠিক আছে, অত বেশি কঠিন না। মানে আপনি এই এক্সাম্পলটা কি বুঝতে পারছেন? এই যে প্রথমটা একদম এটা, মুভ করি। দেন এখানে থার্ড, এটা আপাতত এখন লাগবে না, আমরা দুইটা দিয়েই বুঝি। -1, এটা খুবই মজার একটা এক্সাম্পল, এটা বোঝার কিছু নাই, বা এখন না বুঝলেও চলবে। দেখেন এখানে আমি এই এক্সাম্পলটা না নিয়ে সাপোজ জাস্ট 1 লিখি, 1, জাস্ট কোডটাকে আমি রান করি। দেখেন আমার স্ট্রিংটা রিভার্স হয়ে গেছে। পাইথনকে এই জন্য অনেকে ইউজ করতে নিষেধ করে অ্যাজ আ বিগিনার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে একদম শুরুতে। যদিও গুগলে সার্চ করলে বা হচ্ছে, আমিও বিশ্বাস করি যে একদম যদি বিগিনার হয় তাহলে পাইথন দিয়ে শুরু করতে। কিন্তু যদি বলেন যে ভাই নেগেটিভ সাইড কি পাইথন দিয়ে শুরু করার, এটাকে আপনি একটা নেগেটিভ সাইড বলতে পারেন এই এক্সাম্পলটাকে। সেটা হলো একটা স্ট্রিং কে যদি আপনি রিভার্স করে ফেলতে চান, আর আপনি যদি একজন পাইথন প্রোগ্রামার হয়ে থাকেন, সেটা আপনার কাছে চোখ বন্ধ করা যেমন ইজি, এটাও তেমন ইজি। কি করবেন? স্ট্রিং স্লাইসিংটা ইউজ করবেন। আমি এতটুকু কোড পুরোটা কেটে দিই। জাস্ট আপনি ওই ভ্যারিয়েবলটার নাম লিখবেন, সেটা হলো স্ট্রিং, থার্ড ব্র্যাকেট দিবেন, 2টা কোলন দিবেন আর -1 দিয়ে দিবেন। আপনার ওই স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে, মানে ওই স্ট্রিংটা রিভার্স হবে না আপনার, সরি, রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে। দেখেন আমি আমার এই অপারেশনটা চালানোর পরে প্রিন্ট করতেছি, আর হচ্ছে চালানোর পরে যে রেজাল্টটা সেটা প্রিন্ট করতেছি, আর আমার যে মেইন স্ট্রিংটা সেটাও আমি প্রিন্ট করলাম, যে আমরা দেখতে যাচ্ছি যে অপারেশনের পরে আমাদের মেইন স্ট্রিং এর কোনো চেঞ্জ আসছে কিনা। এখানে চাইলে আমি একটা মেসেজও দিতে পারি যে
আফটার ডুইং জাস্ট সিম্পল রাখি আফটার অপারেশন। আর এই পুরো মেসেজটা আমি এখানেও দিই যে আচ্ছা দুইটাই যেহেতু আফটার অপারেশন দরকার নেই। এবার আপনি রান করেন, দেখেন আপনার অপারেশন করার পরে যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু রিভার্স হয়েছে, অরিজিনাল স্ট্রিংটা কিন্তু কিছুই হয় নাই। এটা একটা বোঝার ব্যাপার যে স্লাইসিং অপারেশন চালানোর পরে আমাদের মেইন স্ট্রিংটা কি সেম থাকে নাকি মেইন স্ট্রিংটাও চেঞ্জ হয়ে যায়। এটার উপরে বেস করে একটা প্রবলেমও আপনাদেরকে আসবে প্র্যাকটিস প্রবলেমে, সেটা আমি একটু সলভ করে এখনই বলে দিই যেহেতু কনসেপ্টটা আসছে। ডিটেলস দেখানো হয়েছে। আচ্ছা আপনাদের ইফেলস এখনো দেখানো হয়নি। আচ্ছা সমস্যা নেই, জাস্ট কনসেপ্টটা আমি বলে রাখি, মেবি ইফেলস কালকে দেখানো হবে, তখন এই প্রবলেমটা সলভ করা যাবে। ওকে, একটা কনসেপ্ট আছে, আমি জাস্ট গুগলে সার্চ করি যে প্যালিন্ড্রোম নাম্বার বা প্যালিন্ড্রোম স্ট্রিংও বলতে পারি। এই টপিকের প্রবলেম একটা থাকবে, এই জন্য আমি হচ্ছে এই প্রবলেমটা একটু ডিসকাস করি। দেখেন এখানে জাস্ট এই ডেফিনেশনটা পড়েন যে আসলে প্যালিন্ড্রোম স্ট্রিংটা কি। A string is said to be palindrome if it remains the same on reading from both ends. আপনি যদি একটা স্ট্রিং কে দুই পাশ থেকে পড়েন, মানে দেখেন এখানে একটা স্ট্রিং আছে, নাম হচ্ছে ABCD CBA। এই স্ট্রিংটাকে আমি যদি মানে এই পাশ থেকে পড়ি এবং এই পাশ থেকে পড়ি, মানে ডান সাইড থেকে একবার বাম সাইড থেকে আরেকবার, তাহলে কিন্তু সেম হয়। যে ABCD CBA এই পাশ থেকে পড়লে যেরকম হচ্ছে, আবার এই পাশ থেকে ABCD CBA সেম। এই স্ট্রিং গুলোকে প্যালিন্ড্রোম স্ট্রিং বলা হয়। আবার আর যেমন এটা দেখেন যে ABDA আমি যদি এই পাশ থেকে পড়ি ABDA, আর আমি যদি এই পাশ থেকে পড়ি তাহলে কিন্তু মেবি সেম না, ABDA আর একটা হলো ABDA। আচ্ছা সেম তো দেখা যাচ্ছে, নট প্যালিন্ড্রোম কেন বলতেছে? ABDA আর এটাকে যদি আমি রিভার্স করি তাহলে হচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি এটাকে পড়লে তো ADBA হচ্ছে, এজন্য এটা হচ্ছে নট প্যালিন্ড্রোম। তো এখন কিছু প্রবলেম আসবে প্র্যাকটিস প্রবলেমে অথবা অ্যাসাইনমেন্টে। প্রবলেম গুলো এরকম হবে যে আপনাকে বলবে যে তুমি ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং নাও, সেটা হতে পারে এইরকম যে ধরেন জাস্ট একটা যে কোনো একটা স্ট্রিং ABC। এখন এই স্ট্রিংটা কি প্যালিন্ড্রোম নাকি প্যালিন্ড্রোম না? তাহলে আপনাকে যেটা করতে হবে এই স্ট্রিংটাকে, মানে লজিকটা কি আসলে এটা সলভ করার, এই স্ট্রিংটাকে আপনি ধরে রিভার্স করে ফেলবেন। এখন আমি যদি এই স্ট্রিংটাকে রিভার্স করি তাহলে এটা হয়ে যাবে CBA, মানে রিভার্স করা মানে হচ্ছে উল্টায় দেওয়া CBA। এখন এই ABC আর CBA দুইটা কি সেম? কখনোই না, দুইটা সেম না। তার মানে এটা হচ্ছে নট প্যালিন্ড্রোম। নট প্যালিন্ড্রোম আপনাকে এটাই প্রিন্ট করতে হবে। ইউজারের কাছে একটা স্ট্রিং নিতে হবে, ওই স্ট্রিংটা কি প্যালিন্ড্রোম নাকি প্যালিন্ড্রোম না সেটা বলতে হবে। তো এটার বিহাইন্ড দ্য সিনের আপনার লজিকটা আপনি এইভাবে করতে পারেন। এই স্লাইসিং স্ট্রিংটা টপিকটা আপনি শেখার পর আপনি যে কোনো একটা স্ট্রিংকে রিভার্স করে ফেলতে পারবেন, এন্ড দেন রিভার্স করার পরে আপনি চেক করবেন যে আপনার যে মেইন স্ট্রিং এবং এখন যে আপনি রিভার্স করলেন এই দুইটা কি সেম কিনা। যদি সেম হয় তাহলে সেটা প্যালিন্ড্রোম হবে, আর সেম না হলে প্যালিন্ড্রোম হবে না। রাসেল বুঝতে পারছেন? আচ্ছা রাসেল নাই, সরি আশরাফুল। বুঝতে পারছি ভাই। আচ্ছা উম, এটা আমরা দেখলাম। এখন আমরা জাস্ট নেগেটিভ যেটা আছে
সেটা দেখলেই স্লাইসিং টপিকটা হয়ে যাবে। আমরা আমাদের একদম ফার্স্ট যে এক্সাম্পলটা, ওকে ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পলটা যদি আরেকবার নেই, ধরেন আহ, এই এত বড় নাম নেওয়া লাগবে না, জাস্ট DOY। আমরা যদি হচ্ছে এই আউটপুটটা আনতে চাই, প্রথমে আমরা হচ্ছে পজিটিভ স্লাইসিং দিয়ে করি, তারপর হচ্ছে নেগেটিভ স্লাইসিং দিয়ে করবো। আমরা এতক্ষণ যে কাজগুলো করতেছিলাম, আমরা স্লাইসিং এর ক্ষেত্রে যে ইন্ডেক্স নাম্বারগুলো, সেই ইন্ডেক্স নাম্বারগুলো পজিটিভ নাম্বার ইউজ করতাম, বাট আমরা চাইলে নেগেটিভ ইন্ডেক্স নাম্বার দিয়েও করতে পারি। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে পজিটিভ দিয়ে করলেই তো হয়ে যায়, নেগেটিভ দিয়ে করার কি দরকার? একটু দরকার আছে, এটা এখন করলেই বুঝতে পারবেন। ধরেন ওইটাও সেম, আপনার স্টার্টিং আর হচ্ছে ইন্ডিং। আমাদেরকে স্টার্টিং এ একটা ইন্ডেক্স নাম্বার দিতে হবে আর ইন্ডিং এর একটা ইন্ডেক্স নাম্বার দিতে হবে, বাট নেগেটিভ। সবসময় মনে রাখবেন যে ইন্ডেক্স নাম্বার গোনার ক্ষেত্রে আপনি যদি এই পাশ থেকে গোনা শুরু করেন, বাম থেকে ডানে, তাহলে সবসময় 0 থেকে শুরু হবে। আর যদি কখনো ইন্ডেক্স নাম্বার এই পাশ থেকে গুনতে হয়, তাহলে -1 থেকে শুরু করতে হয়। যেমন আমি যদি এই পাশ থেকে গোনা শুরু করি স্লাইসিং এর ক্ষেত্রে, তাহলে ওয়াই এর ইন্ডেক্স নাম্বারটা হবে -1, ও এরটা হবে -2, ডি এরটা -3, ই এরটা -4, এইভাবে আগাবে। এখন আমরা চাই DOY প্রিন্ট করতে। আপনি যদি একটু থিঙ্ক করেন, ধরেন DOY এর আগে যা কিছু আছে কোনো কিছুই নাই, তাহলে এই DOY এর প্রথম ক্যারেক্টার কোনটা? ডি, আর শেষের ক্যারেক্টারটা হচ্ছে ওয়াই। তাহলে এবার আমি বাকিগুলো ফিরে আনতেছি। তাহলে আমি চিন্তা করব যে আমার ডি এর আগে কোনো কিছুই নাই, তাহলে আমার এই ডি এর ইন্ডেক্স নাম্বারটাই তো স্টার্টিং এ দিতে হবে। মানে আমি যেভাবে প্রিন্ট করতে চাই ওইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি প্রিন্ট করতে চাই DOY, তাহলে ডি হলো আমার প্রথম ক্যারেক্টার, তাহলে ডি এর ইন্ডেক্স নাম্বারটা আমার এখানে বসাতে হবে। তো আমি যদি এখন নেগেটিভ স্লাইসিং করতে চাই নেগেটিভ ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে, তাহলে ডি এর ইন্ডেক্স নাম্বার হলো -3, -1, -2 এন্ড -3, তাহলে এখানে আমি দিব -3। এখন -3 দেওয়ার পরে আমাকে চিন্তা করতে হবে ওয়াই এর ইন্ডেক্স নাম্বার কত, বা আমি এইভাবে চিন্তা করতে পারি যে ডি থেকে ওয়াই পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে? 3টা ক্যারেক্টার। এখন এখানে তো আমার নেগেটিভ দিতে হয়, তাহলে -3 সাথে 1 যোগ করলে -2 হয়। তো অত কিছু চিন্তা করতে হবে না। আমরা যে চিন্তা করব যে এখানে এটা হলো -1, তাহলে -1 এর সাথে আমরা এটা কি দেখতাম, যে আমরা যেই পর্যন্ত প্রিন্ট করতে চাই, যেমন এই পর্যন্ত প্রিন্ট করতে চাই, এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, তার চেয়ে 1 বেশি আমাদেরকে এখানে লিখতে হয়। তাহলে নেগেটিভ ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রেও সেম, যে আমরা চাই ওয়াই কে প্রিন্ট করতে, ওয়াই এর ইন্ডেক্স নাম্বার হলো -1, -1 এর সাথে 1 যোগ করলে হয় 0, তাহলে আমি সেখানে সেই 0টা দিয়ে দিব। দেখি রান করে হয় কিনা। আচ্ছা, এখানে কোনো আউটপুটই আসতেছে না, মেবি কিছু একটা ভুল করছি। কারণ এটা আমি যদি না দিই, তাহলে আমার DOY আসতেছে। এটা আগে এক্সপ্লেন করি, ওইটা একটু পরে করতেছি। এখন -3, আমি ইন্ডিং এ কোনো ইন্ডেক্স নাম্বারই নেই নাই, আমি ইন্ডিংটাকে ফাঁকা রাখছি। আমরা যদি কখনো ইন্ডিংটাকে ফাঁকা রেখে দেই, এর মানে হলো আমরা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে দিয়েছে সেখান থেকে শুরু করব, এরপরে সে যত ক্যারেক্টারই পাবে সবগুলোকে সে রেজাল্টে দেখাবে। মানে আমার এই RES ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। যেমন দেখেন, আমি যদি এখানে আরো কয়েকটা ক্যারেক্টার আনি, যেমন ER আরো 2টা নিয়ে আসলাম এন্ড রান করি, আমাদের এখানে ERটা এই ক্ষেত্রে -3টা চেঞ্জ হয়ে গেছে, কারণ লেন্থ তো বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে আবার -3 কোনটা? -3 হচ্ছে ওয়াই, এই জন্য YER আসছে। এখন ডি থেকে শুরু হয় নাই, কারণ আমি যদি এখন গুনি যে -1, তারপর -2 আর -3, ওয়াইটা এখানে আসছে, আর ওয়াই এর পরে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে প্রিন্ট করে দিছে। এটাই হচ্ছে তার জিনিস। এখন আগের যে প্রবলেমটা ছিল সেটা একটু ফিক্স করি। আমি এখানে 0 দিয়েছিলাম, এখন আমি যদি কোডটাকে রান করি, তাহলে আমার এখানে কোনো আউটপুটই দেখাচ্ছে না। তো এখন আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে -3, তো আমি এখানে -1, -2, -3 দিয়েছি, ঠিক আছে। এখন আমাদের শেষ হবে কোন জায়গায়? এই জায়গাটা। তাহলে আমি যদি একটু আগাই, -2, -1, -1 দিয়ে দেখি, আমাদের DO আসতেছে। তাহলে আমি -2 দিয়ে দেখি,
অনলি ডি আসতেছে, তার মানে আমার সামনের দিকে আগাতে হবে। বাট 0 দিলে আসার কথা, -0 বা যদি এত কোনো কিছু না। আচ্ছা, আচ্ছা, ডিবাগ করতে হবে, কনসেপ্টটা খেয়াল নাই। এটা ইউজ করি না যদিও ওরকম ভাবে। আমরা সবসময় যদি কোনো কিছু না থাকে ক্লাসে সবকিছু দেখতে চাইলে এখানে আমরা ইউজ করি না। বাট এটার ক্ষেত্রে কেন হচ্ছে আসতেছে না সেটা একটু দেখতে হবে। আচ্ছা, ওকে। Start is the index number where the slice begins, and in is the index number where it is stopped, but does not include the slice stops before reaching the end in your code. আচ্ছা, তো আমরা যদি হচ্ছে আরইডি চাই সেই ক্ষেত্রে কি করতে হবে দেখি তো। আর এর ইন্ডেক্স নাম্বার আমাদের এখানে কত? 1 2 3 4 5। তাহলে এখানে আমরা -5 দিতে পারি। এন্ড ডি এর ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3, -3। তাহলে আমাকে 1 যোগ করতে হবে, -3 এর সাথে 1 যোগ করলে -2। আচ্ছা, আরইডি মানে এখানে ব্যাপারটা হলো যদি আমরা শেষ পর্যন্ত যেতে চাই তাহলে ওই 0টা দিলে হবে না। আমরা শেষ পর্যন্ত যদি যেতে চাই তাহলে আমাদেরকে এমটি রাখতে হবে, ওই কনসেপ্টে দিলে হচ্ছে না। আরইডিওয়াই মানে এটা এখন আমি এক্সপ্লেন করলে আপনারা হয়তোবা অনেক কঠিন মনে করবেন, এই জন্য আমি এই এতটুকু জিনিসটা এক্সপ্লেন করতেছি না। এটা হয়তোবা পরে অন্য কোনো সময় যদি আবার সেম এরর আসে আমার মনে পড়ে তো আমি এটা এক্সপ্লেন করে দিব। বাট আপনারা এখন যে স্টেজে আছেন সেটা এখন এক্সপ্লেন না করলেও হবে। জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন যে যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে আপনাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে ইউজিং নেগেটিভ স্লাইসিং, তাহলে ওই লাস্টের যে ঘরটা থাকবে ইন্ডেক্স নাম্বার সেটা ফাঁকা রাখবেন। আদারওয়াইজ আপনি যে কোনো জায়গা থেকে যদি মাঝখান থেকে কোনো জায়গায় হয় তাহলে আমি যে এরকম ভাবে শিখাইলাম ওইটাই কাজ করবে। আমরা কি সবাই ক্লিয়ার? এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি সরি। বুঝতে পারছেন সবাই জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি কি আরেকবার এক্সপ্লেন করে দিব পুরো জিনিসটা নাকি ক্লিয়ার হয়েছে আপনাদের? ঈশান, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যালো। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন এখানে একটা আপনাদের কোশ্চেন আসতে পারে যেটা আমারও ফার্স্টে আসছিল যে ভাই আহ, এই যে আরইডিও ওয়াই বা হচ্ছে আরইডি আনার জন্য আমরা যে নেগেটিভ স্লাইসিং ইউজ করলাম এটা তো আমরা হচ্ছে পজিটিভ স্লাইসিং ইউজ করলেও পারতাম। যেমন আমি যদি একটু পজিটিভ স্লাইসিং করি তাহলেই দেখবেন মানে আমার প্রসেস দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেন নেগেটিভ স্লাইসিংটা আমরা করেছি। তো নেগেটিভ স্লাইসিং করার ক্ষেত্রে আমাকে জাস্ট আর পর্যন্ত গোনার জন্য জাস্ট ওয়াই থেকে আর পর্যন্ত গোনা লাগছে, কোনো সমস্যা নেই। বাট আমি যদি এখন পজিটিভ স্লাইসিংটা করতে যাই তাহলে দেখবেন এখন আমি যদি এই পজিটিভ স্লাইসিং করে আরইডিটাকে আনতে যাই তাহলে আমার এইখান থেকে শুরু করে আর পর্যন্ত গুনতে হবে। তাহলে আমি গুনি সেটা 0 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আর এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 10। এন্ড আমি যাবো কোন পর্যন্ত? ডি পর্যন্ত। তাহলে 3টা ক্যারেক্টার, তাহলে আমি এখানে 10 আর 3 13 বা ওইভাবে না বুঝেই আমি ডি পর্যন্ত যাই। তাহলে এখানে হচ্ছে 10 11 12, তাহলে 12 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 13। 13 এখানে যদি দেই তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাবো আর এডি হইল। এখন দেখেন আমি যখন এই পাশ থেকে কাজটা করলাম তখন আমার জাস্ট 5 পর্যন্ত গুনতে হয়েছিল।
বাট পজিটিভের ক্ষেত্রে আমার 10 পর্যন্ত গুনতে হলো, সময় আমার একটু বেশি লাগলো। এখন সামহাও যদি এই স্ট্রিংটা এরকম বড় হতো, তাহলে আপনাকে এখন বসে বসে এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত গুনতে হতো যে আর এর ইন্ডেক্স নাম্বার কত। তো এই জন্য যদি অনেক বড় স্ট্রিং হয় এবং শেষের দিক থেকে কোনো কিছু বের করতে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা এই নেগেটিভটা ইউজ করবো, কারণ আমাদের তখন গুনে গুনে বের করতে সময়টা কম লাগবে। আর যদি দেখি যে স্ট্রিংটা ছোট, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই পজিটিভটা ইউজ করলেই হয়ে যাবে। এই, আর কিছু না। আচ্ছা, এখন আমরা চলে যাই স্লাইসিং থেকে, এতটুকু বুঝলেই হবে। এরপরে আসে হচ্ছে স্প্লিট স্ট্রিং। এটাও আমরা একটু গুগলে সার্চ করি। আমি যেই কোশ্চেন করা যাবে? শিওর, বলেন। হ্যাঁ, ওই যে কোন অক্ষর কত নাম্বার ইন্ডেক্সে আছে, হ্যাঁ। এটা প্রোগ্রাম লিখে কি দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। ইন্ডেক্স একটা ফাংশন আছে, সেই ফাংশন দিয়ে বের করা যাবে। সবগুলো দেখা কিন্তু যাবে না? হ্যাঁ, সি স্পেসিফিক কততে, আপনি যদি ও চান, কততে, সবগুলো। হ্যাঁ, সি কততে, ডাব্লিউ কততে, আই কততে, বাট সেটা আমরা এখন দেখাবো না। আমরা আগে সেটাকে লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটা দেখাবো, তারপরে হচ্ছে ইন্ডেক্স ফাংশন দেখাবো। মানে ফার্স্টে কোনো শর্টকাট ওয়ে আপনি পাবেন না আমাদের কাছ থেকে। আগে আপনি অ্যাকচুয়াল নিয়মটা ফলো করবেন, অ্যাকচুয়াল নিয়মটা বুঝবেন। যেমন আমরা যখন লুপে যাব, লুপের ক্লাস হচ্ছে 5 নাম্বার ক্লাস, এই লুপের ক্লাসে এই জিনিসটা দেখানো হবে। মেবি এখানে আছে লিনিয়ার সার্চ, এই যে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। এই লিনিয়ার সার্চ অ্যালগোরিদম মানে অ্যাকচুয়ালি ওই ইন্ডেক্স ফাংশনটা কিভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন, সেটা আপনাকে আগে শেখানো হবে। তারপরে হচ্ছে শর্টকাট, আগে লং কাট দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে আমরা, আর এখানে আমি যে ওয়েবসাইট গুলো ব্যবহার করতেছি, এই ওয়েবসাইট গুলো হচ্ছে ইউজ করার ট্রাই করবেন। যেমন এটা হচ্ছে গিগস ফর গিগস, ডকুমেন্টেশনের জন্য বেশ ভালো। আর W3 স্কুল একদম বিগিনার হয়ে যায়, এই জন্য হচ্ছে এটা মূলত একদম বিগিনারদের জন্য। যেমন স্প্লিট আর স্লাইস এখানে আছে, স্লাইসিং স্ট্রিং, হ্যাঁ আছে, বাট এক্সাম্পল গুলা অনেক বিগিনার হয়ে যায়। স্লাইস টু দ্য এন্ড এন্ড স্লাইস টু দ্য স্টার্ট। আমরা এখন স্প্লিট স্ট্রিংটা একটু দেখি। আসলে এগুলোর জন্য আমাদের স্লাইড বানানো আছে, বাট আজকে নেট কানেকশন যেহেতু স্লো, আমি স্লাইডটা ওপেন করতে যাচ্ছি না। স্লাইড ওপেন করলে নেট কানেকশন ভালো থাকা দরকার। ওকে, আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা, এই যে এক্সাম্পলটা একটু দেখি। এই ওয়েবসাইট গুলো থেকে এক্সাম্পল নেওয়ার কারণ হলো প্র্যাকটিক্যাল যখন কাজ করতে যাবেন, তখন এই ধরনের কাজগুলো করার জন্য আসলে এই ফাংশন গুলো ব্যবহার করা হয়। এই জন্যই আসলে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এক্সাম্পল গুলো নিচ্ছি, যাতে যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে যাবেন তখন এই ধরনের কাজই করবেন। তখন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হবে যে আসলে আমি যে ধরনের কোড করে আসছি আগে, তখন আপনাদের কনফিডেন্সটা ভালো কাজ করবে। তো এই কোডটা জাস্ট কি আছে, একটা টেক্সট আছে, ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু আছে, ওয়েলকাম টু দা জঙ্গল। এখন এই স্ট্রিংটার সাথে স্প্লিট নামে একটা ফাংশন ব্যবহার করছে, আর কিছুই করে নাই। দেন হচ্ছে এখান থেকে একটা রেজাল্ট আসছে, যে রেজাল্টটা এক্স ভ্যারিয়েবলে স্টোর হয়েছে, আমরা সেটাকে RES দিতে পারি রেজাল্ট। জাস্ট আমি কোডটাকে রান করি, তারপর এক্সপ্লেন করবো আসলে এখানে কি হচ্ছে। এখানে এমন কিছু একটা আসছে যেটা আপনাদের এখন এক্সপ্লেন করা হয় নাই। জাস্ট একটা থার্ড ব্র্যাকেট আসছে, যেটা কি এখনো আপনারা জাস্ট বোঝার দরকার নাই। জাস্ট মনে করেন যে এটা একটা লিস্ট, একটা লিস্ট আসছে, লিস্টের মধ্যে কি কি ভ্যালু আছে। এখানে এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা স্ট্রিং ছিল। দেখেন, এই পুরোটা মিলিয়ে হচ্ছে একটা স্ট্রিং, ওয়েলকাম টু দা জঙ্গল। কিন্তু আপনি যদি এইখানে খেয়াল করেন, এই লিস্টটার মধ্যে কয়টা স্ট্রিং আছে? একটা, দুইটা, তিনটা এন্ড চারটা। এন্ড এই একটা স্ট্রিং থেকে চারটা স্ট্রিং এ ভাগ হলো কিসের উপরে নির্ভর করে? কারণ ওয়েলকাম থেকে তো COMED একটা স্ট্রিং হতে পারতো, সেটা কেন হয় নাই এখানে? এটা হয়েছে, আপনি দেখবেন প্রতিটা ওয়ার্ডের পরে একটা করে স্পেস আছে, এই স্পেসের মাধ্যমে সে এই ভাগগুলো করেছে। মানে আমি যদি একদম মানে শর্টকাটে বলতে চাই, ও প্রতিটা স্পেসিং কে ব্যবহার করে কেটে ফেলছে। এরকম যে এখানে
ওয়েলকামটাকে সে কেটে ফেলছে, আলাদা একটা স্ট্রিং এ রূপান্তর করছে। টুটাকে সে কেটে ফেলছে, আলাদা একটা স্ট্রিং এ রূপান্তর করছে। দাটাকে কেটে ফেলছে, আলাদা একটা স্ট্রিং এ রূপান্তর করছে। এখন এই জিনিসগুলা আপনি এখন বুঝবেন যদি আমি এখানে ডাবল কোটেশন দিই। এবার কোডটাকে রান করি, দেখেন এখানে একটা ইরর আসছে, সেটা হলো ওয়েলকাম টু দ্য জঙ্গল এমটি সেপারেটর। আচ্ছা, মানে পাইথন আপডেট হয়েছে। এই জিনিসটা আমি কয়েক মাস আগেও ব্যবহার করেছি, যে এটা এরকম দিলেও কোড রান করতো, এখন রান করে না। আচ্ছা ঠিক আছে, মানে স্পেস দিয়ে করতে হবে। হ্যাঁ জি কালাম ভাই বলেন। ভাইয়া কোন ওয়ার্ডের পরে যদি 2-3টা স্পেস থাকে সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাও বলতেছি, সমস্যা নেই, আমি এক্সপ্লেন করবো পার্ট বাই পার্ট। আচ্ছা দেখেন, এখানে স্প্লিট ফাংশনের মধ্যে, মানে স্প্লিট ফাংশনটা আসলে কি কিভাবে কাজ করে সেটা একটু বলি। ধরেন আপনার স্ট্রিং এর মধ্যে কোন একটা স্পেসিফিক ক্যারেক্টারের মাধ্যমে আপনি কেটে ফেলতে চান স্ট্রিংটাকে। যেমন ধরেন আপনার এই স্ট্রিংটার মধ্যে যতগুলো এমটি স্পেস আছে, ওই এমটি স্পেস ধরে ধরে আপনি স্ট্রিং গুলোকে কেটে ফেলবেন, ভাগ করে ফেলবেন। যেমন ওয়েলকাম আর টু এর মাঝখানে একটা স্পেস আছে, তাহলে এই দুইটার আগে, এই স্পেসটার আগে এবং পরে যে আছে তারা মিলে আলাদা দুইটা স্ট্রিং হয়ে যাবে। তারপর এই টু আর দা, এই দুইটার মধ্যেও এমটি স্পেস আছে, তার মানে তারাও আলাদা স্ট্রিং হয়ে যাবে। মোট কথা কাটাকাটি আর কি। তো এখন ধরেন যদি আমি এই স্ট্রিংটার মধ্যে এরকম কিছু করি যে একটা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হাইফেন দিলাম, এন্ড আমি এটাকে এমটি রাখলাম। এমটি রাখা মানে হচ্ছে আমি এমটি স্পেসের মাধ্যমে কাটতে চাই, কিন্তু এই স্ট্রিংটার মধ্যে তো কোনো এমটি স্পেসই নাই। সেক্ষেত্রে কি আউটপুট আসে দেখেন, সেই ক্ষেত্রে ওই একই রেজাল্ট আসছে। পুরো স্ট্রিংটা দিয়ে একটা স্ট্রিং এ সে তৈরি করতে পারছে, বা একটা লিস্টের মধ্যে সে রাখছে। এই লিস্টটা কি, এটা হচ্ছে আমি পরে আলোচনা করব, এটা টপিক এখন না, আরো অনেক পরে আসছে। জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এখন আমি যদি চাই যে না, এখানে যতগুলো আমার হাইফেন আছে ওই হাইফেন গুলোকে ধরে ধরে আমি কেটে ফেলতে চাই, তাহলে ওই সেম আগের নিয়ম, ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশনের মাধ্যমে আপনি কি ধারা কাটতে চান, এখানে কি আছে হাইফেন, যতগুলো হাইফেন আছে তার মাধ্যমে আমি কেটে ফেলতে চাই, তাহলে এরকম হয়। এটাই। এখন আপনি চিন্তা করতে পারেন যে রিয়েল ওয়ার্ল্ডে এটা কোন জায়গায় ইউজ করা হতে পারে। যেমন ধরেন আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় ইনফরমেশন দিতে হয়। সাপোজ কেউ একজন একটা ফর্ম তৈরি করেছে, আপনাকে ফিল আপ করতে দিল। তো ফর্মের একটা সেলের মধ্যে জাস্ট দুইটা সেল আছে, লিখছে যে তোমার ফুল নেমটা লেখো আর তোমার ফোন নাম্বারটা দাও। ব্যাপারটা এইরকম যে একটা ভ্যারিয়েবল আছে, ওই ভ্যারিয়েবলটার মধ্যে আমি আমার ফুল নেম লিখেছি। ফুল নেম, আমার ফুল নেম সাপোজ আমি দিলাম যে আমাদের পেজের নামটা দিলাম কোড উইথ, এটা হচ্ছে আমাদের পেজের ফুল নেম। একটা আছে যে নাম্বার, সেই নাম্বারটার মধ্যেও দিলাম। ধরেন একটা ফর্ম আমি ফিল আপ করতেছি, ওই ফর্মটার মধ্যে আমাদের দুইটা ইনফরমেশন দিতে হবে, মানে স্পেসিফিক ভাবে এই স্প্লিট ফাংশনটা কিভাবে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে, আর অনেকভাবে কাজে লাগানো যায়, বাট নর্মাল একটা ইউজের দেখাচ্ছি। তো এটা ফুল নেম দিয়ে দিল, আর নাম্বারের মধ্যে এটা দিলাম। তো এখন আপনি তো ফর্মের মধ্যে এইভাবে দিয়েছেন, বাট এই ইনফরমেশনটা যে ডাটাবেজে সেভ হবে, সেই ডাটাবেজে হয়তোবা ফুল নেম নামে একটা ফিল্ড নেই। ডাটাবেজের মধ্যে হয়তোবা এরকম আছে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম, এরকম দুইটা ফিল্ড আছে ধরেন লাস্ট নেম। আমি এইখান থেকে এই স্পেসটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দুইটা হলো, তো ফার্স্ট নেম আর লাস্ট নেম। তাহলে এখন ব্যাকএন্ডে যে কোড করতেছে সে আপনার এই ফুল নেমটাকে ডিরেক্টলি এইভাবেই ডাটাবেজের সেলের মধ্যে সেভ করে দিবে না, সে আগে একটা কাজ করে নিবে যে ভাই আমার এখানে তুমি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, এভাবে সে দুইটা ভ্যারিয়েবল বানাবে, এন্ড দেন এই ফুল নেমের মধ্যে ডট স্প্লিট ফাংশনটা ইউজ করবে। আমি অনেকগুলো কাজ একবারে করে ফেলছি, আচ্ছা এইভাবে করা উচিত না। আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল আগে নেই রেজাল্ট স্প্লিট, তারপর আমি এখানে প্রিন্ট করি রেজাল্ট। এখন দেখেন আমি যদি এই কোডটাকে রান করি, আমার ফুল নেম থেকে দুইটা পার্ট চলে আসছে, একটা হচ্ছে কোড, একটা হচ্ছে উইথ রেজাল্ট। মানে এটা ধরতে পারেন আমার ফার্স্ট নেম, এটা ধরতে পারেন আমার লাস্ট নেম।
এখন আমি কি করব, এখানে তো আমার দুইটা জিনিস আছে একটা লিস্টের মধ্যে। তো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে যদি আপনি মাল্টিপল ভ্যারিয়েবল ইউজ করতে পারেন একই লাইনের মধ্যে। তো আমি চাই আমার এই ফার্স্ট নেমটা একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকুক, আমার এই লাস্ট নেমটা আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকুক। তাহলে আমি এই রেজাল্টের এইখানে আমি এরকম ভাবে লিখতে পারি ফার্স্ট নেম কমা লাস্ট নেম। তাহলে এখন দেখেন আমি ফার্স্ট নেমটাকে প্রিন্ট করব এন্ড লাস্ট নেমটাকে প্রিন্ট করব। এবার কিন্তু আমার এইটা জিনিসটাকে রান করলে আর এই থার্ড ব্র্যাকেট এইসব কিছু আসবে না, একদম অরিজিনাল আউটপুটটাই আসবে, ফোর আর উইথ ফার্স্ট নেম আর লাস্ট নেম। তো ইন্ডাস্ট্রিতে স্প্লিট ফাংশনটাকে মাঝে মধ্যে এইভাবে ব্যবহার করা হয় যে ফর্মের মধ্যে তো এখন ধরেন আমি ইউজারের কাছ থেকে যদি ডাটা নিতে চাই তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার তিনটা ফিল্ড হয়ে যায়। এটা কিন্তু অনেকে মনে করে আরে এত বড় ফর্ম কে ফিল আপ করবে। তো সেই ক্ষেত্রে কি করা হয়, টেকনিক্যালি ইউজারকে একটা ফিল্ডই দেওয়া হয় যে নাও তুমি একটা সেলই ফিল আপ করো, বাট ব্যাকএন্ডে আমি হচ্ছে তোমার এই একটা জিনিসকে দুই ভাগে ভাগ করে নিব। বুঝতে পারছি আমরা? আমরা কি এক্সাম্পলটা বুঝতে পারছি না বেশি কঠিন এক্সাম্পল হয়ে গেছে? কালাম ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ঈশান ভাইয়া এনি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ বলেন। স্পিডের পরে যে ব্র্যাকেট দিয়েছেন ওদের একটা ও দেন তো ভাইয়া, ও দিয়ে রান দেন তো। ও দিব, জি ভাইয়া। দিলাম। তাহলে একটা কাজ করেন, একটা ভ্যারিয়েবল ইউজ করেন, এখানে মাল্টিপল আউটপুট আসতে পারে। হুম, তিনটা স্ট্রিং আসছে। জি ভাইয়া। কেন আসছে বুঝতে পারছেন? জি, যেখানে যেখানে ও পাইছে সেখানে সেখানে স্প্লিট করছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যেখানে যেখানে ও পাইছে সেখানে সেখানে স্প্লিট করছে। দেখবেন আরেকটা এক্সাম্পল দেই আমি। দেখবেন এরকম কোনো ফর্ম ফিল আপ করছেন কিনা আমি জানি না, যে ওই ফর্মটার মধ্যে একটাই ফিল্ড আছে, আপনাকে বললো যে তুমি তোমার ফার্স্ট নেমটা প্রথমে লিখবা, তারপর একটা হাইফেন দিবা, এরপর তোমার ফোন নাম্বারটা লিখে দিবা। এরকম যেমন ধরেন ইনফো নামে আমি একটা ভ্যারিয়েবল বানাতে পারি, এন্ড আমি প্রথমে আমার জাস্ট নিক নেমটা দিব, জাস্ট নিক নেম। আমার নিক নেম হচ্ছে ফুয়াদ, এন্ড একটা স্পেস দিলাম বা স্পেস নাও দিতে পারি, একটা হাইফেন দিলাম, তারপরে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেখবেন কিছু কিছু ফর্মে এরকম মানে একটা রুলস দেয়া থাকে যে তোমাকে স্পেসিফিক এই ফরম্যাটেই হচ্ছে তোমাকে করতে হবে, ফিল আপ করতে হবে। মাঝে মাঝে দেখবেন এরকম কোন সিচুয়েশন ফেস করছেন কিনা, যে এটা আমরা কোভিড এর সময় ফেস করেছিলাম, যে যখন আমরা ওই যে অনলাইনে এক্সাম দিতাম, স্যারদেরকে যখন আমাদের স্ক্রিপ্টের পিডিএফ ফাইল পাঠাতাম, স্যাররা একটা স্পেসিফিক সাবজেক্ট দিয়ে দিত যে তোমরা যখন মেল করবা সবাই একদম এই সাবজেক্টটাই লিখবা, কোন একটা স্পেস যাতে বেশি না হয়। তো এটা করার কারণ কি, স্যাররা যখন স্ক্রিপ্ট চেক করতো তার মেইলের সার্চ অপশনে গিয়ে ওইটা লিখেই সার্চ করতো, তাহলে ওই সাবজেক্টটা দিয়ে যারা যারা মেল করেছে সবার কাছেই সে সেটা সব মেল গুলো পেয়ে যেত। যেরকম একবার হয়েছিল যে একজন হচ্ছে ফরম্যাটটা ফলো করে নাই, একটা স্পেস হয়তো বা বেশি দিছিল, তো তার রেজাল্টটা পাবলিশ হয় নাই। মানে স্যার ইচ্ছা করে তাকে এই পানিশমেন্টটা দিছে। তো সে যখন স্যারকে বলে স্যার আমার রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই, এ ফার্স্ট চেক ডেট, তো স্যার বললো তোমাকে যে সাবজেক্ট লাইন দিতে বলছিলাম তুমি কি সেটা ফলো করছিলা, মেল আরেকবার চেক করো। তো সে গিয়ে দেখে একটা স্পেস বেশি, তো সে তখন আবার সাবজেক্ট লাইন ঠিক করে মেল করছে, তারপর স্যার তার রেজাল্ট আপডেট করছে। মানে একটা শাস্তি দিল আর কি, যে তুমি ইনস্ট্রাকশন ফলো না করলে যেটা হবে। তো এখন বাট ডাটাবেজে আমরা তো কখনোই একটা নেম আর ফোন নাম্বার একটা সেলের মধ্যে সেভ করব না। আমরা ডাটাবেজে সবসময় জিনিসগুলোকে সেপারেট রাখার চেষ্টা করি। তো ধরেন ডাটাবেজের মধ্যে আমার দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। তাহলে এখন আমি তো রুলস করেই দিছি যে আপনি একটা হাইফেন দিবেন, 100% ট্রু। তা আমি এখন জাস্ট কি করবো, ইনফোটাকে স্প্লিট করে দিব এটার মাধ্যমে। তাহলেই আমার কি হবে, যে আমার নেম আর ফোন নাম্বারের মধ্যে আলাদা ডিটেলস চলে আসছে, আমাকে আর দুইটা ফিল করতে হয়নি, যেটা করলে ইউজার মনে করতো যে অনেক বড় ফর্ম, আলসামি করে ফিল আপ করতো না আর কি। এবার রান করেন, দেখেন নেম আর ফোন নাম্বার আলাদা ভাবে চলে আসছে। বুঝতে পারছেন? রিয়েল ইউজেস গুলো স্প্লিট ফাংশনের এই টুকটাক জিনিসই ব্যবহার করা হয় স্প্লিট ফাংশন। আবুল কালাম ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, সেটাই। এগুলো কিন্তু ডিরেক্ট কাজের সাথে রিলেটেড। তো এখন আপনি যদি জাস্ট মনে করলেন আর স্প্লিট ফাংশন এটা দিয়ে কাটাকাটি হয় শেষ, আপনি রিয়েল কিছু এক্সাম্পল যদি মেক না করেন তাহলে কিন্তু বুঝবেন না আসলে এগুলার ইউজেসটা। আচ্ছা, আমি ফাইলটা শেয়ার করে দিচ্ছি,
যে পর্যন্ত আমরা আলোচনা করেছি আপনারা 5 মিনিট একটু রিভিশন করেন। আমি গ্রুপে এটার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। 9:59 বাজে, তো 10:10 দিকে শুরু করবো আবার ক্লাস। আপনারা এই পর্যন্ত এই ফাইলে যে এক্সাম্পল গুলো আমি দিছি, কি কি টপিক আমরা শেষ করেছি, জাস্ট নেমিং রুলস দেখলাম, তারপর স্প্লিট স্ট্রিং দেখলাম। আপনারা একটা কাজ করতে পারেন, আমি যেই ওয়েবসাইট গুলো ইউজ করলাম এতক্ষণ, যেমন গিগস ফর গিগস, তারপর হচ্ছে W3 স্কুল, গুগলে জাস্ট সার্চ করলেই এই টপিক গুলো নিয়ে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো একটু দেখেন। যেই লাইনগুলো এখানে লেখা আছে এগুলো একটু পড়ার ট্রাই করেন। ডকুমেন্টেশন পড়তে হবে, ডকুমেন্টেশন না পড়লে বেশি দূর আগাতে পারবেন না। ইউটিউব টিউটোরিয়াল ওই বিগিনার পার্ট পর্যন্তই, একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন ইউটিউবে কোনো টিউটোরিয়াল খুঁজে পাবেন না, কারণ অ্যাডভান্স টপিক নিয়ে ওরকম কি টিউটোরিয়াল কেউ বানায় না, কারণ তারা অনেক ব্যস্ত থাকে সত্যি বলতে। তো ডকুমেন্টেশন পড়ার হ্যাবিটটা এখন থেকে গ্রো করেন, পরে গিয়ে প্রবলেম হবে না। 5-10 মিনিট দেখেন ব্যাপারগুলো, আমি কোডের ফাইল দিয়ে দিয়েছি।
আসসালামু আলাইকুম, সবাই আছি আমরা। জি ভাইয়া। তো আশা করি স্প্লিট আর স্লাইসিং স্ট্রিং নিয়ে কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম আছে কি? ধরো। ভাই আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ, শিওর, বলেন। ভাই, স্প্লিটের মধ্যে অর অর ব্যবহার করা যাবে না? কিসের ভিতরে? স্প্লিটের মধ্যে অর মানে হচ্ছে যেখানে যেখানে ও পাবে সেটাও স্প্লিট করবে, এবং যেখানে টি পাবে সেটাও স্প্লিট করবে, মানে দুইটা কন্ডিশন। না, এট এ টাইম আপনি একটা কন্ডিশন ইউজ করতে পারবেন। সেটা আপনি লজিক্যালি আলাদাভাবে হ্যান্ডেল করতে পারেন, বাট একটা ফাংশনের ভিতরে সেটা পসিবল না। মানে সেম ফাংশন সেম জায়গায় এট এ টাইম একটা। আচ্ছা, এরপর আর কোনো কোশ্চেন? হ্যাঁ, হ্যালো। ঈশান, শুনতে পারতেছ আমার কথা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, জি মানে ভাই, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? কালাম ভাই, হ্যাঁ শোনা যেতে। জি ভাইয়া। বললাম আপনার কি আর কোনো কোশ্চেন আছে? না 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 না। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হলো প্যালিন্ড্রোম স্ট্রিং, যেটা আমরা অলরেডি হচ্ছে ডিসকাস করে ফেলছি। একটা হচ্ছে সাব স্ট্রিং অফ স্ট্রিং, এটা আপাতত এখন আলোচনা নাও করলেও চলবে, পরবর্তী টপিক যখন আসবে তখন অলরেডি আপনারা জেনে যাবেন। আর ফরম্যাটিং স্ট্রিং, এটা হচ্ছে আমরা একটু দেখি যে স্ট্রিং এর মানে ফরম্যাটিং স্ট্রিং এই জিনিসটা হলো যারা সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা জিনিসটাকে খুব বেটার ওয়েতে জানে, সেটা আমরা একটু জেনে নিলাম আর কি। ফরম্যাটিং স্ট্রিং ইন পাইথন। আসলে পাইথনের স্ট্রিং টপিকটা অনেক বড়, মানে এটা নিয়েই ধরতে গেলে 6 থেকে 7টা ক্লাসও পার করা যায়। এর মধ্যে যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দেখবো, যেটা আমাদের মাঝে মধ্যেই কাজে লাগবে। সেটা হলো এই এক্সাম্পলটা। ধরেন আমি আপনাদেরকে সিনারিও একটা দিই, এটা নিচে থাকুক, এই এক্সাম্পলটা নিচে থাকুক, সমস্যা নেই। ধরেন আমি একটা, সরি, আমি দুইটা ভ্যারিয়েবল নিই, একটা হচ্ছে আমার নেম আর একটা হচ্ছে আমার ফোন। তো প্রথমটার মধ্যে আমার নেমটা থাকুক, এন্ড সেকেন্ড ভ্যারিয়েবলের মধ্যে আমার ফোন, আমাদের ফোন নাম্বারটা থাকুক। এখন আমি একটা রেজাল্ট জেনারেট করতে চাই, সেই রেজাল্টটা হচ্ছে এরকম হবে যে মাই নেম ইজের পরে আমার নেমটা আসবে। তো আমার নেমটা হচ্ছে আমি এখানে ডিরেক্টলি লিখবো না, আমার নেমটা যেহেতু আমি আমার নেম ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, এটাকে আপাতত কমেন্ট করি, আমার নেম ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, এই জন্য আমি এখানে আমার নেম ভ্যারিয়েবলটা ইউজ করতে চাই। এই জন্য আমি এখানে একটা ক্লাস দিলাম, দেন আমার নেম ভ্যারিয়েবলটা আমি কনক্যাটিনেশন করে দিলাম, স্ট্রিং কনক্যাটিনেশন আর কি। তারপর আবার আমি আবার লিখবো যে মাই নেম ইজ ফুয়াদ। এরপরে আমি একটা ফুল স্টপ দিতে চাই, তো আমি একটা ফুল স্টপ এখানে দিয়ে দিলাম। আবার আমি হচ্ছে একটা স্ট্রিং লিখবো, ফুল স্টপটার ভিতরেই লেখা যাবে এখানে যে মাই নেম ইজ ফুয়াদ, একটা ফুল স্টপ, এন্ড আমি লিখলাম যে ফোন নাম্বার, বা আমরা এন্ড ইউজ করতে পারি, এন্ড ফোন নাম্বার, একটা হাইফেন দিলাম। এন্ড ফোন নাম্বারের ক্ষেত্রে আমি এখানে কি করতে চাই, যে আমার যে ফোন ভ্যারিয়েবলের মধ্যে আমি যেটা রেখেছি সেই ফোনটা আমি লিখে দিতে চাই। সমস্যা নেই, আমি কোডটাকে রান করি, দেখি কতটুকু আউটপুট আমরা আনতে পারলাম। লেখা আসছে মাই নেম ইজ ফুয়াদ এন্ড ফোন নাম্বার 0161, হাইফেনের পরে একটা স্পেস এখানে নেয় নাই, তো আমি এখানে একটা হাইফেন ইউজ করতে পারি। এরকম আছে যে মাই নেম ইজ ফুয়াদ, ফুয়াদটা কিন্তু আমার নেম ভ্যারিয়েবল থেকে আসছে, এন্ড ফোন নাম্বার, তারপর একটা স্পেস, হাইফেন, স্পেস, প্লাস আমি ফোন নাম্বারটা যোগ করে দিয়েছি। স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিং যোগফল। আই হোপ আপনারা স্ট্রিং কনক্যাটিনেশন সম্পর্কে জানেন, রাইট কালাম ভাই? স্ট্রিং কনক্যাটিনেশন
জি ভাইয়া জানি ভাই। আচ্ছা, তো এখন এই জিনিসটাকে আরেকটা ভাবে হ্যান্ডেল করা যায়, এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, আমি আবার লিখি যে মাই নেম ইজ, তারপরে আমি এখানে একটা কমা দিতে পারি, কমা হচ্ছে নেম, এরপর আবার আমি একটা কমা দিতে পারি, কমা দিয়ে স্পেস দিতে পারি যে এন্ড ফোন নাম্বার হাইফেন, তারপরে হচ্ছে আমার ফোন ভ্যারিয়েবল। এবার আমি কোডটাকে আবার রান করি, এবার আমার 4 নাম্বার লাইন থেকে আউটপুটটা আসবে। তো মাই নেম ইজ ফুয়াদ এন্ড ফোন নাম্বার হচ্ছে, এখানে আবার স্পেসিং নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়, যেগুলো অনেকটা বোরিং। আবার রান করলাম, এবার হচ্ছে স্পেসিং গুলা ঠিক আছে। এখন এটা, এই যে মাঝখানে মাঝখানে স্ট্রিং লিখতে হয়, আবার কমা দিয়ে হচ্ছে আবার ভ্যারিয়েবল নেম দিতে হয়, আবার কমা দিয়ে আবার স্ট্রিং এর স্টার্ট করতে হয়, এই জিনিসগুলা খুবই ডিস্টার্বিং হয়ে যায় কাজের ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করা যায়। আপনার একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে ফরম্যাট ফাংশন। ধরেন আমি এই জিনিসগুলোকে কাটি, তো এখানে কি হয়েছে, আপনি যেরকম ভাবে আউটপুট চান, যেমন ধরেন আমি আমাদের আগের লাইনটাই আবার লিখি যে প্রিন্ট, আমি আউটপুটে এরকম যে মাই নেম ইজ, এখানে এই ইজ স্পেস তারপর আমার নামটা আসবে। আমি কি করব, কার্লি ব্রেসের মধ্যে এখানে যে ভ্যারিয়েবলটার ভ্যালুটা বসবে সেই ভ্যারিয়েবলটা লিখে দিই, তারপর এন্ড ফোন নাম্বার হাইফেন, আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ফোন নাম্বার, ফোন ভ্যারিয়েবলের মধ্যে আছে। তারপর কি করতে হবে, এই যে দুইটা ভ্যারিয়েবল আমি ইউজ করেছি, এটাকে বলা হয় ডাইনামিক স্ট্রিং, বা জাভাস্ক্রিপ্টে বলা হয় টেমপ্লেট স্ট্রিং। তো এখানে করতে হয় যে একদম স্ট্রিং এর বাইরে আসলে এখানে একটা ডট দিতে হয়, ডট দিয়ে ফরম্যাট নামে একটা ফাংশন আছে, এই ফরম্যাট ফাংশনের মধ্যে এবার আপনি এই ভ্যারিয়েবল গুলো বসায় দিবেন। তাহলে আমার প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে নেম, তারপরে ভ্যারিয়েবলটা হচ্ছে ফোন। এবার আমি এই লাইনটাকে কমেন্ট করি, এবার রান। এবার একটা ইরর আসছে, সেটা হচ্ছে কিছু একটা ভুল করেছি, নেম আর একটা হলো ফোন। আচ্ছা, মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে কি সিস্টেম অন্যরকম? নেম ইকুয়াল টু জন, এজ ইকুয়াল টু 36 ডট ফরম্যাট। আচ্ছা, নেমে ইরর আসতেছে, নেম আর হচ্ছে ফোন, নেম আর হলো ফোন, ভুল হওয়ার তো কথা না। ডট ফরম্যাট নেম এন্ড ফোন, এটা হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশনের ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের এটা। বাট আমরা যদি আমাদের এই এক্সাম্পলটার ক্ষেত্রে খেয়াল করি, মাই নেম ইজ 0 and 1, John and 36 variable. Just a minute. ফাংশন গুলো মেবি আপডেট হয়েছে। মাই নেম ইজ এফ নেম, এফ নেমের এখানে হচ্ছে জনটা আসবে, এন্ড এইচ এই জায়গাটার মধ্যে ডিক্লেয়ার করে দিছে। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে উপরে ডিক্লেয়ার করে আসছে। দেন আরেকটা নাম্বার ইন্ডেক্স, ওরা ইন্ডেক্স দিয়ে করেছে যে প্রথমটা এখানে বসে যাবে, সেকেন্ডটা এখানে বসবে, করতে পারে, সমস্যা নেই। দেন হচ্ছে এমটি স্ট্রিং। আচ্ছা, আমরা যদি এই ব্যাপারগুলোকে এমটি রাখি, মাই নেম ইজ ফুয়াদ এন্ড ফোন নাম্বার, মানে বাট আমরা এইভাবে আগে সলভ করেছি আমার যতটুকু মনে পড়ে, বাট ওরা আপডেট করেছে কিনা জানি না, হয়তো বা করতে পারে। দেখেন এখানে দুইটা টাইপ আছে, মোট 3টা টাইপে ওরা দেখাইছে। একটা হচ্ছে যে আপনি ফরম্যাট ফাংশনের ভিতরে এখানেই ভ্যারিয়েবল লিখবেন, এখানেই ভ্যালু দিবেন, আবার এখানে ভ্যারিয়েবল দিতেছেন, এখানে ভ্যালু দিচ্ছেন, দেন এই ভ্যারিয়েবল গুলো এখানে ইউজ করতেছেন। আমরা জাস্ট কি করেছিলাম, আচ্ছা আমার নেট কি চলে গেছিল নাকি ঈশান জয়েন করছে আবার? আমার নেট চলে গেছিল। আচ্ছা, তো এখানে 3টা ওয়ে আছে এই ফরম্যাট ফাংশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কাজে লাগে মাঝে মধ্যেই। ফরম্যাট ফাংশনটা, যে ফরম্যাট ফাংশনটা 3 ভাবে ডাটা দেখানো যায়। একটা ওয়ে কি, যে আমরা এই ফরম্যাট ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল লিখবো আর ভ্যালু দিব,
এটা হচ্ছে একটা ওয়ে। সেটা হলো যে আমরা এই যে উপরে যে এখানে ভ্যারিয়েবলের ভ্যালু দিয়েছিলাম, এটা যদি আমি না করতে চাই তাহলে আমি এই ফরম্যাট ফাংশনের ভিতরে এই কাজটা করতে পারি। সেটা হলো যে নেম ইকুয়াল টু ফুয়াদ, তারপর হচ্ছে আমি আরেকটা ডাটা দিব, সেটা হলো আমাদের ফোন। এটা তারপর আমি এই নেম ভ্যারিয়েবলটা দেখাতে চাই এই জায়গাটাতে, নেম, আর এই ফোন ভ্যারিয়েবলের ভ্যালুটাকে দেখাতে চাই এই জায়গাটাতে। এবার যদি রান করি তাহলে আমার আউটপুটটা কারেক্ট আসতেছে, মাই নেম ইজ ফুয়াদ এন্ড ফোন নাম্বার হচ্ছে এটা। এখন আমি যদি আমার এই জায়গাটার মধ্যে এত ঝামেলা না করতে চাই, ফাংশন মধ্যে সবসময় ঝামেলা কম করাটাই ভালো। সেটা হলো আরেকটা ওয়ে কি, একটা ওয়ে হলো আপনি এই জিনিসগুলাকে বাইরে রাখেন, এই জিনিসগুলোকে বাইরে রাখেন, বাইরে রাখলাম, রাখার পরে এই জায়গাগুলোকে আপনি এমটি রাখেন। এটা একদম আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সিম্পল ওয়ে। এমটি রাখেন, রেখে এই ফার্স্ট জায়গাটাতে কি আসতে চান, নেম নিয়ে আসতে চান, এখানে নেম লিখে দেন। আরেকটা কি আনতে চান, ফোন নিয়ে আসতে চান, ফোন লিখে দেন। এজ আ বিগিনার হিসেবে যে কোনো একটা ওয়ে, যেমন এখানে 3টা ওয়ে দেখাইছে, এই 3টা ওয়ে থেকে আপনার কোন ওয়েটা ভালো লাগে সেই ওয়েটা চুজ করা উচিত। এজ আ বিগিনার হিসেবে আপনি 3টা ওয়ে মনে রাখতেও পারবেন না, মনে রাখার দরকারও নাই। ফাইনাল কথা হচ্ছে আপনি আউটপুট দেখাতে পারতেছেন কিনা, 3টা ওয়েতে যে কোনো একটা ইউজ করলেই হয়। তো আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়ে, যে বাইরেও যদি ভ্যারিয়েবল থাকে সেটাকে আমি এইভাবে ইউজ করতে পারতেছি। আমি কি বুঝতে পারছি, বুঝতে পারছি কালাম ভাই এই ব্যাপারটা, ফরম্যাটিংটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, ফরম্যাটের ফাংশনটা। আরেকটা জিনিস আছে যেটা দেখতে পারেন, সমস্যা নাই। সেটা হলো ধরেন আমাদের একটা ভ্যারিয়েবল আছে নাম্বার, রাখলাম আমি এখানে 10। আমি এখন এই নাম্বারটাকে যদি দেখতে চাই, আমি সিম্পল নাম্বার ফাংশনের মধ্যে প্রিন্ট করে দিলেই হয়ে যাচ্ছে, নাম্বারের ভ্যালুটা এখানে 10 চলে আসতেছে। বাট আমরা যদি আপনি সি প্রোগ্রামিং জেনে থাকেন তাহলে সি প্রোগ্রামিং আমরা জিনিসটা যেভাবে করি সেটা হলো এখানে লিখে দিই %d, তারপরে এখানে কমা দিই, কমা দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিই। সি প্রোগ্রামিং এ এইভাবে প্রিন্ট করা হয় কোনো কিছু, রান করলে মাস্ট বি এরর আসবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ফরম্যাট। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে পার্সেন্টেজ যেটাকে একটা স্ট্রিং মনে করছে, সেই স্ট্রিংটাকে সে প্রিন্ট করে দিছে, দেন কমার দিলে একটা স্পেস থাকে আমরা জানি, স্পেস নিয়ে আসছে, তারপরে নাম্বারের ভ্যালুটাকে প্রিন্ট করে দিছে। বাট আমরা যেটা চাই যে এই পার্সেন্টেজ এর জায়গায় এই নাম্বারের ভ্যালুটা চলে আসবে, সেক্ষেত্রে আমি একটু কমাটা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে তারপরে আমি এখানে রান করি, তাহলে এখানে আমি আমার একটা ইনভ্যালিড সিনটেক্স দিচ্ছে, পারহাপস ইউ ফরগেট আ কমা, মানে ও মনে করছে যে আমি হয়তো বা কমা দিতে ভুলে গেছি। বাট না, আমি হচ্ছে এই জিনিস এইভাবে পাইথনেও প্রিন্ট করা যায়। আমি একটু দেখি এইখানে সেই এক্সাম্পলটা আছে কিনা। না, তাহলে আমি একটু গুগলে সার্চ করব যে হাউ টু প্রিন্ট এ নাম্বার ইউজিং %d ইন পাইথন। জাস্ট আমি জানি যে এইভাবে করা যায়, বাট আমি ভুলে গেছি। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে প্রোগ্রামিং এর। আপনার অত কিছু মনে রাখতে হবে না, বাট এটা মনে রাখতে হবে যে এরকম কিছু একটা করা যায়। আপনি এক্সাক্ট সবকিছু মনে রাখতে পারবেন না, এটা পসিবল না। আচ্ছা, পার্সেন্টেজ নেম, পার্সেন্টেজ এস, হ্যাঁ চলে আসছে, বুঝতে পারছি। এই যে নাম্বার %d, তারপর হচ্ছে পার্সেন্টেজ নাম। জাস্ট এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হলো এই যে এটা পার্সেন্টেজ হয়ে গেছে। মানে সি প্রোগ্রামিং এ দেখেন, সি প্রোগ্রামিং আর পাইথনের মধ্যে ডিফারেন্সটা কি, সি প্রোগ্রামিং এ ব্যবহার করতাম কমা, আর পাইথনের ক্ষেত্রে ব্যবহার করি পার্সেন্টেজ, এটাই হলো ডিফারেন্স। 10 চলে আসছে, বুঝতে পারছেন কালাম ভাই? এইভাবে প্রিন্ট করা যায় পাইথনে। এটা কোথায় কাজে লাগে? এটা কাজে লাগে ধরেন এরকম হতে পারে যে আপনার একটা নাম্বার আছে, আপনি সেটাকে একটু ডাইনামিক্যালি প্রিন্ট করতে চান। যেমন ধরেন এরকম যে মাই নাম্বার, ধরেন এইখানে কি হতে পারে, ধরেন আমি এজ, ধরেন আমার এজ হচ্ছে আই থিঙ্ক মেবি 24 or 23 হবে, তো এজের এখানে দিলাম। তো এখানে আমি দিতে চাই যে মাই আই এম এত ইয়ার্স ওল্ড, 30 বা কিছু একটা হবে, মানে ওই এজের ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে আসবে। এটা আমি দুইটা ওয়েতে করতে পারি, কিন্তু একটা হচ্ছে ফরম্যাট ফাংশন দিয়ে, আর একটা হচ্ছে ওই %d দিয়ে, যেহেতু নাম্বারের কেজে আসছে। ফরম্যাট ফাংশন দিয়ে করলে কিভাবে হতো, দুইটা ওয়েতে দেখাচ্ছে।
আই এম সরি রান হয়ে গেছে। আই এম ফরম্যাট ফাংশন দিয়ে করলে এখানে আমি একটা এমটি দিব, যেহেতু আমি ভ্যারিয়েবল ভ্যালুটা আগে থেকে ডিক্লেয়ার করে দিয়ে আসছি। তাহলে আই এম এত ইয়ার্স ওল্ড। তো তারপরে এখানে আমি একটা ফুল স্টপ দিই, দেন আমি এখানে ডাবল কোটেশনের বাইরে এসে আমি আমার সেই ফরম্যাট ফাংশনটা লিখবো। এই ফরম্যাট ফাংশনের মধ্যে আমি এজ ভ্যারিয়েবলটা দিয়ে দিব, যাতে করে এই এজের ভ্যালুটা আমার এই জায়গাটা চলে আসে। এবার আমি রান করলাম, দেখেন আই এম 24 ইয়ার্স ওল্ড। এখন আমি যদি এই সিম্পল কাজের জন্য ফরম্যাট ফাংশনটাকে ইউজ করতে না চাই, মানে ফরম্যাট ফাংশনটা মূলত ব্যবহার করা হয় যদি কোনো একটা স্ট্রিং এর মধ্যে অনেকগুলো জিনিস বসাতে হয় ডাইনামিক ভাবে, তো সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট ফাংশনটা ব্যবহার করি। তো এখন আমি যদি এটা না করতে চাই, তাহলে আমি সিম্পলি এখানে একটা কাজ করতে পারি, এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, এন্ড বাইরে এসে এই পার্সেন্টেজ দিয়ে জায়গায় কোন ভ্যালুটা বসবে সেই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিতে পারি। আই এম 24 ইয়ার্স ওল্ড। বুঝতে পারছেন কালাম এন্ড ইশাম? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারছি। তো এতটুকু জিনিস দেখলেই হবে, আর দরকার নেই। এন্ড দেন এসকেপ ক্যারেক্টার আপাতত কে আপাতত না স্কিপ বুঝতে করি খুব আমরা। ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো স্কেপ কে আপাতত স্কিপ করি, আসলে অ্যাজ আ বিগিনার হিসেবে এগুলা দরকার হয় না, পরে আমরা আস্তে আস্তে জানবো। দেন ম্যাপ ফাংশন ইন ইনপুট ফাংশনের মধ্যে ম্যাপ ফাংশনটা ইউজ করাটা, ওকে চলেন দেখি। এটাই আমরা লাস্ট টপিকটা দেখবো, ম্যাপ ফাংশন ইন পাইথন ইউজার ইনপুট। কারণ ম্যাপ ফাংশনের ইউজেসটা আসলে পাইথনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তো এই জন্য আমি স্পেসিফিক ভাবে গেটিং ইনপুটের জিনিসটা লিখলাম। এক্সাম্পলটা আমরা নিতে পারি, ধরেন এরকম একটা কেস যে ইউজার ইনপুটের ক্ষেত্রে, আচ্ছা আপনাদের তো ইউজার ইনপুট দেখানো হয়েছে আই থিঙ্ক, হাউ টু টেক ইনপুট ফ্রম কিবোর্ড। তো এরকম একটা কেস হতে পারে যে আপনাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। ধরেন আপনি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে কোড প্রসেসের প্রবলেম কি রাখা হয়েছে? অ্যাসাইনমেন্ট 1 কোড প্রসেস, হ্যাঁ আপনাদেরকে করতে কিছু করার নাই। তো মানে আমরা হচ্ছে মেবি অ্যাসাইনমেন্ট কবে করব? ক্লাস 3 ক্লাস 4 তারপরে অ্যাসাইনমেন্ট আসবে, তার মানে আপনাদের হাতে সময় আছে এখনো প্র্যাকটিস করার। ওকে, ধরেন পাইথনের একটা ঝামেলা আছে। পাইথনের একটা ঝামেলা কি, আমি যদি পাইথনে যদি আপনাকে বলি যে ভাই আপনি দুইটা নাম্বার ইনপুট নেবেন, ধরেন এরকম যে আপনাকে একটা নাম্বার ইনপুট নিতে হবে, আপনি নাম্বার এখানে লিখলেন, তারপরে আমরা জানি পাইথন বাই ডিফল্ট সবকিছু স্ট্রিং এ নেয়, এই জন্য আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম ইনপুট। তো আমি এখানে হচ্ছে প্রথম নাম্বারটা নিলাম, এন্ড তারপরে হচ্ছে আমি আরেকটা নাম্বার নিতে চাই, সেটা হচ্ছে আমাদের নাম্বার 1। এটা হচ্ছে আমাদের ইন্টিজার, তারপর হলো আমাদের ইনপুট নিয়ে নিলাম। নেওয়ার পর সিম্পলি আমরা এই দুটা নাম্বারকে যোগ করব, আর কিছুই করব না, জাস্ট যোগ নাম্বার প্লাস নাম্বার 1। এখন আমি যদি কোডটাকে রান করি তাহলে সে আমাকে দুইটা ইউজার ইনপুট নিতে বলবে, একটা আমি 10 দিলাম, আরেকটাকে আমি হচ্ছে 20 দিলাম, তাহলে আমাদের 30 চলে আসলো। এখন অ্যাসাইনমেন্টে যখন কোড ফোর্সেসের প্রবলেম আসবে, এই ওয়েবসাইট গুলো হচ্ছে অনলাইন জাজ। এই অনলাইন জাজগুলাতে মাঝে মধ্যে আপনাকে স্ট্রিক্টলি কিছু জিনিস মেনটেন করতে হয়, যে তুমি এক লাইনের মধ্যেই দুইটা ইনপুট নিয়ে নিবা। দেখেন আমি এই 10 আর 20 কে ইনপুট নেওয়ার জন্য দুইবার আমাকে এন্টার প্রেস করতে হয়েছে। একবার হচ্ছে 10 দিলাম, এন্টার প্রেস করলাম 20 জন্য, আবার 20 দিলাম, আবার এন্টার প্রেস করলাম, তারপর আমার 30 আসছে। কেন? যদি আমি এরকম করা পসিবল হইতো যে আমি এক লাইনে 10 আর 20 দিয়ে দিতাম, যেটা হচ্ছে সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাসে করা যায়, বাট পাইথন এই জিনিসটাকে একটু ঝামেলা করে। দেখেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে সে আমাকে বলতেছে অনেক হাবিজাবি ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস 10 10 20। এখানে গ্যাঞ্জামটা কি লাগছে আমি আপনাকে বলি। ধরেন এটা আমি বাদ দিই, বাদ দিয়ে আমি আবার রান, এখন আমি একটা ইনপুট নিব। আচ্ছা এটাকে সরাই ফেলি আগে, আচ্ছা ওর এক্সিকিউশন অফ করি, আবার রান করি। তা আমি জাস্ট এখন একটা ভ্যালু নিতেছি 10, তাহলে আমার 10টাই আউটপুট আসবে। এটার আগে আমি একটা আউটপুট স্ট্রিং অ্যাড করে দিই, আউটপুট। তো যেটা আমরা ইনপুট দিব সেটা আমাদের আউটপুটে দেখাবো, আউটপুট 100 আসবে। তো এখন সমস্যাটা কি, আমি যদি আপনাকে বলি
যে তুমি তো এখানে দুইটা নাম্বার ইনপুট নিতেছো, তুমি একসাথে দুইটা মানে একটা নিচ্ছ, তুমি একসাথে দুইটা ইনপুট নাও, সেটা হচ্ছে 10 স্পেস 20। এখন এটা যখন আমি দিব তখন সে আমাকে বলবে যে ভাই তুমি তো দুইটা নাম্বার দিয়ে ফেলছো। দুইটা নাম্বার কোনো প্রবলেম ছিল না, প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে এই ইনপুট ফাংশনের। ও কি করে, ও বাই ডিফল্ট যা কিছু পায় সেটাকে স্ট্রিং মনে করে। তা আমি যখন 10-20 দিছি, সে তো মনে করছে ভাই তোমার 10 স্পেস 20 এটা একটা স্ট্রিং, ঠিক আছে সমস্যা নেই, এটা একটা স্ট্রিং ও নিবে। কিন্তু ঝামেলাটা হইছে এই 10 স্পেস 20 কে যখন ইন্টিজারে সে কনভার্ট করতে গেছে, সে 10 যদি শুধুমাত্র 10 থাকতো তাহলে 10 একটা স্ট্রিং ভার্সনে থাকতো, সে সেটাকে ইন্টিজারে কনভার্ট করলে 10 চলে আসে। বাট প্রবলেমটা হলো এই স্পেসটাকে নিয়ে, যে স্পেসের ইন্টিজার ভার্সন কি হবে। স্পেস তো স্পেস, এটার আবার ইন্টিজার ভার্সন কি হবে। এই জন্য এখানে লিখছে যে ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার ফাংশন উইথ বেস 10, এই যে দিয়ে দিছি। এখন বাট কোড ফোর্সেস তো নাছোড়বান্দা, কোড ফোর্সেস বলছে না তোমাকে একই লাইনে দুইটা ইন্টিজার ইনপুট নিতেই হবে। এবার তুমি কিভাবে নিবা, তুমি যদি পাইথন দিয়ে প্রবলেমটা সলভ করো, এখন আমি জানি না তুমি কিভাবে করবা। তো সেই ক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে ম্যাপ ফাংশন। এখন ম্যাপ ফাংশনের ব্যাপারটা কিরকম, ধরেন আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম এ আর বি, এই টাইপের ভ্যারিয়েবল ইউজ করাটা উচিত না, আমি এই জন্য এগুলা ইউজ করা টোটালি অফ করে দিয়েছি, মানে একদম কোনো কিছু বুঝাই যায় না আসলে এ বি কি আসলে। এই জন্য এখন থেকে প্র্যাকটিস গুলো রাখেন, একদম মিনিংফুল ভ্যারিয়েবল ইউজ করবেন, প্র্যাকটিসের ক্ষেত্রেও ইউজ করবেন না। এগুলো হচ্ছে ইন্টারভিউতে ধরা খাওয়া লাগে। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করতে গিয়ে এই টাইপের ভ্যারিয়েবল ইউজ করবেন, আপনাকে ডিরেক্ট হিট করবে প্রথমে এখানে যে এই ভ্যারিয়েবল এটা দিয়ে কি বোঝাচ্ছ, মানে প্রথমে একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসে। আচ্ছা, এখন ম্যাপ ফাংশন প্রথমে লিখবেন, লেখার পরে এখানে আমি একটা ডকুমেন্টেশনে গিয়েছিলাম যে ম্যাপ ইন্টিজার ইনপুট ডট ডিসপ্লে। আচ্ছা, প্রথমে ম্যাপ ফাংশন দিবেন, তারপর আপনি এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার কি টাইপের, ইন্টিজার টাইপের, আমি ইন্টিজার দিব, মানে কনভার্ট করবো কিসে, ইন্টিজার টাইপের। এরপর আমি ইনপুট ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য কোন ফাংশনটা ব্যবহার করি, আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি। তারপর যেটা আমরা ইনপুট নিচ্ছি সেটাকে আমি আমার স্প্লিট ফাংশন দিয়ে ভাগ করে দিব। এই যে আমাদের স্প্লিট ফাংশনের বিহেভ চলে আসছে, ব্যবহারটা চলে আসছে। এবার তারপরে আমি কি করব, এই নাম্বার 1 আর নাম্বার 2 এর ভ্যালুটাকে যোগ করে দিব, নাম্বার 1 প্লাস নাম্বার 2। আমি এক্সপ্লেন করতেছি, চিন্তা করার কোনো দরকার নেই যে ভাই কি লিখলেন, এত বড় জিনিস। রান করি, এবার আমি আপনাদের আউটপুটটা দেখাই যে 10 স্পেস 20 এবার সাকসেসফুলি রান করতেছে 30, মানে আমরা এক লাইনে দুইটা ইন্টিজার ইনপুট নিতে পারতেছি। এখন ব্যাপারটা বুঝাই এখানে কি হচ্ছে কাহিনী। এই ম্যাপ ফাংশনের কাজটা আসলে শুরু হচ্ছে আপনার কোন জায়গাটা, ম্যাপ ফাংশনের কাজটা শুরু হচ্ছে এই জায়গাটা থেকে। প্রথমে সে ইনপুট নিচ্ছে, তো ইনপুটটাকে আমরা 10-20 দিলাম, 10 আর 20 স্পেস দিলাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এখন আমরা কি জানি, স্প্লিট ফাংশনের ভিতরে আমরা যদি কোনো প্যারামিটার না দেই, সে কি করে, স্পেসের মাধ্যমে ভাগ করে ফেলে। তাহলে সে ভাগ করে ফেলছে, এখনো কিন্তু 10 আর 20 স্ট্রিং ফরম্যাটেই আছে, তাহলে 10 আর 20 স্ট্রিং ফরম্যাটেই আছে। মানে বিহাইন্ড দ্য সিন কোডে কি হচ্ছে সেটা একটু বুঝাই। এটা একটা এরকম লিস্টের মধ্যে থাকে, আমি স্প্লিট ফাংশনে দেখাইছি। হলো, এবার এই ম্যাপ ফাংশনের কাজ হচ্ছে, পরে আপনি তুলনা করতে পারেন যে ও একটা লিস্টের মধ্যে যতগুলো ভ্যালু থাকে প্রত্যেকটার কাছে যায়, যাওয়ার পরে ওকে যে কাজটা দেওয়া হয় সে ওই কাজটা করে দেয়, এরকম ভাবে মনে রাখতে পারেন। তাহলে ম্যাপ ফাংশন যেহেতু একটা লিস্ট পেলো, ও হচ্ছে প্রথমে এই 10 এর কাছে যাবে, গিয়ে বলবে যে ভাই তুমি তো স্ট্রিং ফরম্যাটে আসো, তোমাকে আমি একটু ইন্টিজারে ফরম্যাট করে দিই, কারণ আমাকে এটা বলা হয়েছে করতে। তো ও আবার কি করে, ও হচ্ছে একটা অ্যারে তৈরি করে 10, যেটা হচ্ছে এখন আবার ইন্টিজার ফরম্যাটে আছে, হয়ে গেছে। তারপর সে 20 কাছে যায় যে ভাই তুমি তো স্ট্রিং এ আসো, বাট আমাকে বলা হয়েছে তোমাকে ইন্টিজারে কনভার্ট করতে, তোকে সে ইন্টিজারে কনভার্ট করে দিল। তার মানে আমরা একটা স্ট্রিং থেকে, স্ট্রিং এর লিস্ট থেকে একটা ইন্টিজারের লিস্ট পেয়ে গেলাম। এবার বলবে যে ভাই এই তোমার এই 10টা তুমি এই নাম্বার 1 এর মধ্যে স্টোর হয়ে যাও, আর 20টা নাম্বার 2 এর মধ্যে স্টোর হয়ে যাও। বিহাইন্ড দ্য সিনে এতগুলো কাজই হয়। তারপর হচ্ছে এখানে আমরা নাম্বার 1 আর নাম্বার 2 টাকে যোগ করে 30 পাচ্ছি। এবার আমাকে বলেন কোনো কিছু বোঝার অসুবিধা আছে কিনা। ঈশান, এনি প্রবলেম? না ভাইয়া। না ভাই, প্রবলেম নাই।
এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে মোট কথা অ্যাসাইনমেন্ট আসলে এই জিনিসটা কিন্তু প্রত্যেকদিন ইউজ করবেন। তো এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আরেকটা জিনিস বলি, এই ম্যাপ ফাংশন ইউজ করার পরে আবার যদি আগের মতো ইউজ করতে যান যে 10 দিব তারপরে এন্টারে প্রেস করব, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। ম্যাপ ফাংশন একবার ইউজ করলে আগের মতো কিন্তু আর মানে এই দুইটা ভ্যারিয়েবলের জন্য ওই আগের মতো কিন্তু আর ইউজ করতে পারবেন না, মানে এন্টারে প্রেস করতে পারবেন না। আপনি এখানে যতগুলো ভ্যারিয়েবল ইউজ করবেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু এক লাইনে দিয়ে দিতে হবে। আর এটার একটা মজার বিষয় হচ্ছে, আপনার ধরেন এখন দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রয়োজন হচ্ছে, কয়দিন পরে তিনটারও লাগতে পারে, চারটারও লাগতে পারে, সেই ক্ষেত্রে এই সাইডে কোনো হাত দিতে হবে না। আপনি জাস্ট এখানে কমা দিয়ে ওই ভ্যারিয়েবল গুলার জিনিসটা ইউজ করে দেবেন নাম্বার 4। তাহলে এখন দেখেন আমি কিন্তু এখন 4টা ইনপুট নিতে পারবো, 1 2 3 and 4। যোগফল হবে, আচ্ছা ও আমি তো প্রথম দুইটা যোগ করছি, পরেরগুলা যোগ করি নাই। নাম্বার 3 প্লাস নাম্বার 4। এবার 1 থেকে 4 এর যোগফল হচ্ছে আমাদের কত? আচ্ছা আমাদের ইনপুট দিতে হবে 1 2 3 4, আমাদের যোগফল হচ্ছে 10। তো এটাই হচ্ছে ম্যাপ ফাংশনের খুব সিম্পল একটা ইউজেস দেখাইলাম, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইউজ করলাম। ম্যাপ ফাংশনে কিন্তু আরো অনেক ইউজেস আছে, ইউজ করে শেষ করতে পারবেন না ম্যাপ ফাংশনকে। হ্যাঁ বলেন ভাই, কোশ্চেন। ভাইয়া ওই যে ক্যালকুলেটরে আমরা যোগ করি না, অনেকগুলো হ্যাঁ, ক্লাস 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে আনলিমিটেড যোগ দিই না, হ্যাঁ হ্যাঁ সেটা কি এটার মানে তো এইভাবে নাকি? হ্যাঁ, ওইটা হচ্ছে লুপের মাধ্যমে করে বা মাঝে মধ্যে বিল্ট ইন ফাংশন, শুধুমাত্র যোগ করার জন্য এরকম জিনিস ইউজ করা হয় না। এটা আসলে বিভিন্ন ভাবে করা যায়। ক্যালকুলেটরের ফাংশনালিটি এখন অনেক ভাবে করা যায়, একটা যোগ করার জন্য অনেক ভাবে করা যায়। যেমন ধরেন আমি হচ্ছে সিম্পল একটা যোগ করার জন্য এরকম প্লাস 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 দিয়ে করবো না। আমি হচ্ছে যেমন এই ম্যাপ ফাংশন আমাদেরকে একটা কি দেয়, ধরেন আমি যদি হচ্ছে একটা ভ্যারিয়েবলে নেই পুরো জিনিসটাকে আরইএস, এন্ড আমি আরইএস করলাম, দেন হচ্ছে এখানে রান করলাম, রান করার পরে দিলাম, তাহলে আমি কিন্তু হচ্ছে এখানে একটা ম্যাপ অবজেক্ট পেয়ে যাচ্ছি। এই অবজেক্টের মাধ্যমে আমি হচ্ছে এইটার ভিতরে যা কিছু আছে এগুলো ফিউচারে শিখবেন, সেগুলো যোগ করে ফেলা যায়, মানে এখানে অনেক স্মার্টলি হ্যান্ডেল করা যায়। মানে রিয়েল ওয়ার্ল্ড এর কাজে হচ্ছে আমরা এরকম ভাবে ইউজ করি না, মানে জাস্ট যোগ করার জন্য অনেকগুলো নাম্বার আমাকে দিবে, জাস্ট আমরা হচ্ছে এই ক্লাসগুলো করি না। যেমন ম্যাপের মাধ্যমে ডিরেক্ট যোগ করে ফেলা যায়। কারণ আমি কি বলছিলাম, একটা জিনিস হয়তো বা ফাইনালি বুঝতে পারছেন যে ম্যাপ কিন্তু প্রত্যেকটা নাম্বারের কাছে যাচ্ছে, এটা তো বুঝতে পারছেন। সে প্রত্যেকটা নাম্বারের কাছে গিয়ে গিয়ে ওইটাকে কনভার্ট করতেছিল। এই যে সে প্রত্যেকটা নাম্বারের কাছে যে যাচ্ছে, তখনই আমি তাকে যোগ করে ফেলতে পারি, আমার আর আলাদা ভাবে হচ্ছে এরকম যোগ করাও লাগে না। তো যত হচ্ছে উপরে উঠবেন তত দেখবেন এই জিনিসগুলোকে আরো স্মার্টলি হ্যান্ডেল করা যায়। বাট বিগিনারদের জন্য হচ্ছে আমরা এখনো এটা দেখানো পসিবল না, এই জন্য হচ্ছে আমরা এই ম্যানুয়াল ওয়েগুলোতে দেখাই। বাট স্টিল আপনি যদি হচ্ছে একটা ক্যালকুলেটর এখন বানাতে চান তাহলে আপনাকে এইভাবেই কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, ওইটা আসলে করে কি, ওই আপনার আপনার যে ক্যালকুলেটরে প্রেস করি ওটা একটা ইনপুট ফিল্ডের মধ্যে যায়। তো ওই ইনপুট ফিল্ডের মধ্যে যা কিছু থাকবে সবগুলাকে যোগ করার জন্য একটা বিল্ট ইন ফাংশনই থাকে। ওরা জাস্ট ওই ফাংশনটাকে কল করে দেয়, ইনপুট ফিল্ডের মধ্যে যা কিছু থাকবে সব যোগ করে ফেলে। ওটা অপারেটরের মাধ্যমে কল হয়। আপনি যখন এই যে প্লাস প্লাস ক্লিক করতেছেন, ওই প্লাসের জন্য আলাদা একটা ফাংশন থাকে, ওই ফাংশনকে তখন কল করে ওই ইনপুট ফিল্ড মানে ডিসপ্লের মধ্যে আপনি যা কিছু দেখতেছেন বিহাইন্ড দ্য সিন, ওটা আসলে ইনপুট ফিল্ড। ওই ইনপুট ফিল্ডের মধ্যে সে যা কিছু পায় সব যোগ করে ফেলে এই যোগের ক্ষেত্রে আর কি। বুঝতে পারছেন কালাম ভাই? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে আমাদের অপারেটরস এর পার্ট আজকে থাক, আমাদের অপারেটর পার্ট আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপনারা আপাতত এখন পর্যন্ত আমি যা কিছু আলোচনা করেছি সেগুলো একটু কমপ্লিট করেন, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ছিল আমাদের ইন্টারনেটের এই দেশের এই পরিস্থিতির পরে। সো আজকে আর দেখাতে যাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অপারেটর টপিক খুবই ইজি, আমরা অপারেটরটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? অবশ্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে স্কেপটা একটু টাচ দিন ভাইয়া, স্কেপটা। ভাই আজকে আর টাচ দিব না, কারণ আজকে যা কিছু দিয়েছি এগুলো হচ্ছে প্র্যাকটিস করা। ওকে। দেখেন একটা কাজ দিই আপনাদের, হোমওয়ার্ক এটা বলতে পারেন। আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আসতে পারেন, পাইথন অপারেটরস। এই অপারেটরসে আসলে আমি যে অপারেটরস গুলো আপনাদেরকে দেখাবো, অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন এন্ড লজিক্যাল, এই অপারেটরস গুলো এখানে অনেক সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। অ্যারিথমেটিক,
অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে কম্পারিজন, আর হচ্ছে লজিক্যাল। আইডেন্টিটি এগুলো পরে দেখলেও হবে, বিট ওয়াইজ এগুলো, মেম্বারশিপ এগুলো আমরা পরে দেখবো যখন আমাদের প্রয়োজন হবে। তো আপনারা যদি পসিবল হয় এই জিনিসগুলো একটু এখান থেকে দেখতে পারেন, অথবা ইউটিউবে টিউটোরিয়াল লিখে সার্চ করতে পারেন যে পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে জিনিসগুলোর সাথে একটু পরিচিত হলেন, দেখবেন আপনি আউটলাইনটা দেখে যে নেক্সট ক্লাসে যা দেখানো হবে সেগুলো কিন্তু ইউটিউবে অভাব। আপনি যদি আগে থেকে একটু আইডিয়া নিয়ে আসেন, ক্লাস করতে অনেকটা ইজি হয়, আপনার টপিকগুলো বুঝতে সুবিধা হয়। তো যারা ক্লাস রেকর্ড দেখতেছেন, সেম ইনস্ট্রাকশন, আপনারা এই ওয়েবসাইটটাতে আসেন, জাস্ট গুগলে লিখে সার্চ করলেই হবে যে পাইথন অপারেটরস, পরে আপনারা এই W3 স্কুলের প্রথম লিঙ্কটা আসবে আই হোপ। তো এইখানে এসে এই জিনিসগুলো একটু রিডিং করতে পারেন, ঠিক আছে? ভাইয়া গুগল ক্লাসের লিঙ্কটা কি আজকে দিয়ে দিবেন? গুগল ক্লাসরুমের লিঙ্ক, আচ্ছা আমি হচ্ছে গুগল ক্লাসরুমের লিঙ্কটা আগামী ক্লাসেই দিই, কারণ আগামী ক্লাসের পরে হচ্ছে আমাদের সব পেইড স্টুডেন্টদেরকে একটা গ্রুপে নিয়ে আসা হবে, তখন আমরা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে দিব। বাট এখন পর্যন্ত যা কিছু দরকার সবগুলো আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, যেমন ক্লাস রেকর্ড, এই জিনিসগুলো ওয়েবসাইটে দেয়া আছে। Okay. ঠিক আছে, ঈশান? ভাইয়া আজকে ক্লাসের রেকর্ডটা কি ওয়েবসাইটে পাওয়া যাবে? এখন তো পাবেন না, রেকর্ডের ফাইল আসতে আসতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে গুগল মিটের। না, Then তা হচ্ছে লাগবে, বাট আপলোড, ওয়েবসাইটে পাবো তো কালকে। হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে তো অবশ্যই, এটা তো ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি যখন আপলোড করা কমপ্লিট হয়ে যাবে আমি গ্রুপে বলে দিব যে রেকর্ড আপলোড করা হয়েছে। জি ভাইয়া। ঠিক আছে ভাই। আর কোনো কোশ্চেন? ভাই আমাদের ওই যে ওয়ান কম্পাইলারের যে প্রবলেম গুলা, ওটা কি আমাদের কোনো প্রবলেম আছে এখন? আমি তো প্রথম দিকে ক্লাস মিস করছি, হ্যাঁ, তার কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা আমি জানি না আসলে। ইনস্ট্রাকশন বলতে আপনি ক্লাস 1 আর 2 কমপ্লিট হয়েছে, ক্লাস 1 থেকে হচ্ছে PP1 আর PP2 থাকে, সেটা আপনি কমপ্লিট করে ফেলছেন। আর আজকের ক্লাস থেকে হচ্ছে আপনাকে PP3 আর PP4 সলভ করতে হবে, সেটা আপনি 1 কম্পাইলারে গিয়ে পাইথনের ক্লাসরুমে গিয়ে ওইখানে গেলে PP3 আর PP4 পেয়ে যাবেন। তারপর আমি একবার দেখাচ্ছি, এখানে PP1 আর PP2 আপনারা যেভাবে পেয়েছেন ঠিক সেম ভাবে পেয়ে যাবেন। আপনি প্রথমে 1 কম্পাইলারে আসবেন, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন, দেন এখানে পাইথন প্রাইভেট ব্যাচে যাবেন। যাওয়ার পর আপনি এখানে হচ্ছে চ্যালেঞ্জেসে যাবেন, চ্যালেঞ্জেসে গিয়ে এখানে PP3 and 4 মেবি একটু নিচের দিকেই থাকবে, এই যে PP3 and PP4, একটা হচ্ছে স্ট্রিং এর, একটা হচ্ছে অপারেটরস এর। তো অপারেটরস এর হয়তো বা প্রবলেম গুলো প্রথমে দিয়ে একটা সলভ করে ফেলতে পারলে করতে পারবেন, পরবর্তীতে গুলো প্রবলেম হতে পারে, যেহেতু আমি অপারেটরসটা কমপ্লিট করি নাই, বাট স্ট্রিং এর যা কিছু ছিল সব আমি কমপ্লিট করেছি। সো স্ট্রিং এর প্র্যাকটিস প্রবলেমটা শেষ করে ফেলেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।